তোর স্বামী তোর সৎ বোন রে বিয়ে করে আনছে রে বউ। তোর কপাল দা এবার পুড়ল। প্রতিবেশী মহিলাটির কথায় চমকে উঠল প্রভা। জমিদার বাড়ির জামাতা কিনা দ্বিতীয় বিয়ে করল। বিকাল বেলা গোসল সেরে স্বামীর পছন্দের সালোয়ার সেটটা পরে শুয়ে শুয়ে উপন্যাসের বই পড়ছিল প্রভা। হঠাৎ এসে পাশের বাড়ির মহিলাটি এমন কথা বলায় বেশ অবাক হল সে। শোয়া থেকে উঠে বসে বলল, কি যা তা বলছেন, উনি কেন আমার সৎবোনকে বিয়ে করতে যাবে? ইতিমধ্যেই ছুটে এলো প্রভার ছোট যা শিমু। শিমুর চোখ মুখ খুব অস্থির লাগছে দেখতে। আপা, ভাইজান আপনার সৎ বোনকে। শিমুর কথা শেষ হওয়ার আগেই শিমুকে ধাক্কা দিয়ে সরিয়ে প্রভা এক দৌড়ে ছুটে গেল বাইরে। এলোমেলো পায়ে দৌড়ে যেতেই দেখল সদর দরজা থেকে শুরু করে চারিদিকে মানুষের ভিড়। প্রভা আর মাহবুবের ঘরটা ভিতরের দিকে হওয়ায় লোকজনের শব্দ কর্ণগোচর হয়নি প্রভার। তাছাড়াও মাটির দেওয়ালের বাড়িতে একপাশ থেকে অন্য পাশে শব্দ পৌঁছায় না তেমন। আর একটু সামনে এগিয়ে যেতেই দেখল নতুন বধূ বেশে তার স্বামীর পাশে দাঁড়িয়ে আছে নিজেরই সৎ বোন তিলোত্তমা। প্রভাকে দেখে মাহবুবের হাতটা আরো শক্ত করে ধরল তিলোত্তমা। প্রভা এলোমেলো হাতে চুলগুলো খোপা করে এগিয়ে গেল সদর দরজার সামনে। দুজনকে অপাদমস্তক দেখল। মাহবুবের দিকে একবার তাকিয়ে তিলোত্তমাকে বলল, ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করার বেশ ভালো প্রতিদান দিলি। নিজের বোনের ঘর ভাঙতে তোর একবারও কলিজা কাঁপল না? তিলোত্তমা মাহবুবের বাহু জড়িয়ে ধরে পিঠে মুখ লুকানোর চেষ্টা করল। মাহবুব প্রভার চোখে চোখ রাখতে পারছে না আজ। কত বড় অপরাধ করে এসেছে, তাকানোর সাধ্যি কি আছে আর? ভালোবেসে বিয়ে করেছিল প্রভাকে, কিন্তু শেষ অবধি এই দিনে এসে দাঁড়ালো সম্পর্ক। প্রভার শাশুড়ি এলো বরণ ডালা হাতে। পিছন থেকে খ্যাক খ্যাক করে বলল, ওই অপা মুখখানা নিয়ে সরো তো সামনে থেকে। আমার চাঁদের টুকরো বৌমাকে বরণ করব। প্রভাকে একরকম বাহুর ধাক্কাই সরিয়ে ফেলল রমলা বেগম। তিলোত্তমার মুখের চারপাশে কুলো ঘুরিয়ে ঘুরিয়ে বরণ শেষে মিষ্টি মুখ করালো। প্রভা চুপ করে দেখে যাচ্ছে সব। তার সাধের সংসার কত সহজে রং বদলালো। বাড়ির কোনো একটা মানুষ তার পক্ষে কথা বলছে না। শিমু যাও ভালো একটা মেয়ে, কিন্তু স্বামীর ভয় কিচ্ছু বলতে পারছে না। কিন্তু তিলোত্তমাকে বাড়িতে প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়ালো মাহবুবের বাবা, শামসুর হাওলাদার। কড়া গলায় শোনানি দিল, এ বাড়িতে ইতিমধ্যেই একজন বৌমা আছে, অতএব দ্বিতীয় কারো প্রবেশের সুযোগ নেই। রমলা বেগম স্বামীর সাথেও ঝাঁঝিয়ে উঠল, আপনার জ্ঞানের কথা নিজের কাছেই রাখুন দেখি। আমার ছেলে বিয়ে করে আনছে মানে এই বউ ঘরে ঢুকবে। আটকানোর সাধ্যি থাকলে আটকে দেখান, দেখি কেমন পারেন। রমলা তিলোত্তমার হাত ধরে এনে বসালো বৈঠকখানার চৌকিটাতে। শাড়ির কুচি ধরে বড় বড় পা ফেলে গ্রামের লোকেদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। বৌমাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মাহবুবের ডিভোর্সি ফুপু মল্লিকা হাওলাদার। বিয়ের 2 বছরের মাথায় ডিভোর্স নিয়ে চলে এসেছে। বাপের ঘরের আদরের দুলালি সংসার টাই করতে পারেনি। মল্লিকা মাহবুবের ছোট ভাই মিরাজকে বললেন, যাও মেহেরুন্নেসাকে নিয়ে ভাই ভাবির বাসর ঘরটা সাজাও। মিরাজ উঠে দাঁড়িয়ে বলল, ফুপু আম্মা আমি আর শিমুই সাজাচ্ছি, তোমার আদরের ভাইজি নতুন ভাবিকে দেখেই ঘরের ছিটকিনি তুলেছে। শিমুর অনিচ্ছা সত্ত্বেও স্বামীর সাথে গেল মাহবুব আর তিলোত্তমার বাসর সাজাতে। প্রভা এখনো দেয়াল হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল, কিন্তু মুখ একদম নিশ্চুপ। শিমু সামনে দিয়ে যাওয়ার সময় দুহাত জড়ো করে ক্ষমা চাইল প্রভার কাছে। বাড়ির সকলে মেতে আছে নতুন বউকে নিয়ে। মাহবুব আর চোখে দেখল প্রভাকে। দেওয়ালে হেলান দিয়ে বসে পড়েছে মেঝেতে। ঘণ্টাখানিক পর মিরাজ এলো, ঘর সাজিয়েছে। মাহবুব আর তিলোত্তমাকে ঘরে পাঠালেন রমলা। হাত মুখ ধুয়ে এসে খেয়ে নিতে বলল। তিলোত্তমার হাত ধরে নিয়ে যাওয়ার সময় আবারও প্রভার দিকে তাকালো মাহবুব। এখনো সেভাবেই বসে আছে প্রভা। ঘরে গিয়ে তিলোত্তমাকে বসতে বলে হাতমুখ ধুতে গেল নয়ন। মেহেরুন্নেসা এখন বেরিয়েছে ঘরে থেকে। এতক্ষণ বাড়িতে লোকজনের সমাগম দেখে বের হয়নি। বাহিরের কোনো লোকের সামনে কখনো যায়নি সে। কালো সালোয়ার কামিজ পরিহিত, বড় হাতা জামাটার হাত সম্পূর্ণ ঢাকা, শুধু কবজিটুকু দৃশ্যমান। কালো ওড়নাটা মাথায় সুন্দর করে হিজাবের মতো করে পড়েছে। শুধু মুখটুকু দেখা যায়। কপাল, চোয়াল, গলা সবই ঢাকা। ওর পুরো নাম মেহেরুন্নেসা নূর। ওকে প্রথম দেখলে মনে হতো যেন সাদা ভোরের কুয়াশা ধীরে ধীরে মানুষের আকার নিয়েছে। তার গায়ের রং শুধু উজ্জ্বল ফর্সা নয়, বরং চাঁদের আলো মেশানো নরম স্নিগ্ধ আভা। চোখ দুটো বড়, টানা, গভীর, যেন অজস্র কথা জমা আছে ভেতরে অথচ উচ্চারণের অনুমতি পায় না। তার ভুরু দুটি আঁকা ধনুকের মতো, মাঝখানে লাজুক কপাল। কপালে কখনো টিপ পড়ে না, ওড়নার আড়ালেই তার সৌন্দর্য লুকিয়ে থাকে। ঠোঁট পাতলা নয়, আবার ভারীও নয়।
গোলাপের পাপড়ির মতো নরম, কিন্তু সবসময় সংযত। অকারণে হাসতে শেখেনি সে। তার হাসি দেখা মানেই যেন বিরল কোনো ফুল ফোটা। চুল ঘন, কালো, কোমর ছুঁই ছুঁই, কিন্তু সেই চুলও খোলা দেখা যায় না কারো সামনে। শক্ত করে বেঁধে, তার ওপর টেনে নেয় ওড়না। যেন নিজের সৌন্দর্য নিজেই পাহারা দেয়। মেহেরুন্নেসা এমন মেয়ে, যে আয়নায় নিজেকে দেখে না অহংকারে, দেখে ভয় মিশ্রিত সচেতনতায়। ছোটবেলা থেকেই তার বাবা শিখিয়েছেন, রূপ আল্লাহর আমানত, তাকে হেফাজত করতে হয়। সে কোনোদিন উঠোন পেরিয়ে বাইরের আঙ্গিনায় যায়নি অকারণে। জানালার ফাঁক দিয়ে আকাশ দেখেছে, কিন্তু বারান্দায় দাঁড়িয়ে কারো সঙ্গে গল্প করেনি। পাড়া প্রতিবেশীর কারো সামনে মুখ খোলেনি প্রয়োজন ছাড়া। বাবা আর ভাই ছাড়া কোনো পরপুরুষের সামনে সে কখনো দাঁড়ায়নি। চলার ভঙ্গিটাও আলাদা, পা ফেলে শব্দ না করে হাঁটে। যেন মাটিকেও কষ্ট দিতে চায় না। কথা বলে নিচু স্বরে, চোখ নিচু করে। অথচ সেই নিচু চোখের দৃষ্টিতেই এমন এক গভীরতা আছে, যা অজান্তেই কাউকে থমকে দিতে পারে। তার পর্দাশীলতা ভীরুতা নয়, সেটা তার বিশ্বাস। তার লালন পালন, তার আত্মসম্মান। সে জানে না দুনিয়ার কুটচাল, জানে না পুরুষের লালসা, জানে শুধু নিজের সীমা আর ইজ্জতের মূল্য। গ্রামের 2-4 জন মহিলা তাকে দেখেছে। এছাড়া কোনো মহিলার সাথেও সাক্ষাৎ করতে দিতে চান না শামসুর হাওলাদার। পাছে লোক সম্মুখে তারা মেহেরুন্নেসার সৌন্দর্যের বর্ণনা দেয়। তবুও যে কজন দেখেছে তারা বলে বেড়ায়, ও মেয়ে না, যেন নূর নেমে এসেছে। কিন্তু মেহেরুন্নেসা এসব জানে না। সে শুধু জানে তার পৃথিবী খুব ছোট। বাবা, ভাই, আর 4 দেওয়ালের ভেতরটুকুই তার আকাশ। এখনো দুনিয়া তার অজানাই রয়ে গেছে। কিন্তু প্রভা জমিদারের মেয়ে। ও মেহেরুন্নেসার উল্টো। ছোট থেকেই রাজকাজ দেখে বড় হয়েছে, কোনো সমস্যা দেখে দমে যাওয়ার মেয়ে না ও। প্রভার পাশে গিয়ে বসে কেঁদে ফেলল মেহেরুন্নেসা। ভাইজান, এটা কেন করলো ভাবি? আমার যে চোখে সইছে না এসব। প্রভা উঠে দাঁড়ায়, চোখ মুছে বলে, কষ্ট পেও না মেহের, এটা তো হওয়ারই ছিল। গোটা পরিবারকে কষ্ট দিয়ে তোমার ভাইকে বিয়ে করে চলে এসেছিলাম। তারও তো একটা অভিশাপ আছে। প্রভা সিঁড়ি উঠতে নিলে মেহেরুন্নেসা হাত ধরে বলল, কোথায় যাচ্ছ ভাবি? প্রভা শক্ত গলায় বলল, এই অভিশাপের সংসারে আর এক মুহূর্তও নয়। মেহেরুন্নেসার হাত ছাড়িয়ে নিয়ে গটগট পায়ে ঘরের দিকে গেল প্রভা। ঘরের সামনে গিয়ে দেখল ভিতর থেকে বন্ধ। কয়েকবার টোকা দিতেই দরজা খুলল তিলোত্তমা। সামনে প্রভাকে দেখে একটু ভড়কে গেল। প্রভা রুমে ঢুকে গেলে তিলোত্তমা ওর পিছু পিছু গিয়ে বলল, এই এই এটা এখন আমার ঘর। তুই এখানে কেন এসেছিস? এর মধ্যে কল ঘর থেকে বের হলো মাহবুব। প্রভা মাহবুবকে দেখেও না দেখার মতো করে নিজের ব্যাগ বের করতে করতে তিলোত্তমাকে বলল, জানি এটা তোর ঘর, অন্য কারো জিনিস নেওয়ার মতো অতটাও ছোটলোক আমি নই। সে স্বভাব তোর আছে। আমি জমিদারের কন্যা, দান করা আমার স্বভাব। আমি আমার জিনিসগুলো নিতে এসেছি। মাহবুব শুধু দেখল, কিছু বলল না। প্রভা নিজের কয়েকটা জামা ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন তিলোত্তমা কিছু বলতে যাবে, দেখ আপা, অমনি প্রভা পিছনে ঘুরে কষিয়ে একটা চড় মারল তিলোত্তমার গালে। রাগে অগ্নিমূর্তি ধারণ করেছে প্রভা। তিলোত্তমা কাদো কাদো হয়ে মাহবুবকে বলল, দেখলে তুমি? মাহবুব তাও কিছু বলল না। প্রভার দিকে তাকাতেই প্রভা বলল, চড়টা মারলাম ওই নোংরা মুখে আমাকে আপা বলার জন্য। ব্যাগ নিয়ে বেরিয়ে গেল প্রভা। মাহবুব তাকিয়ে রইল প্রভার যাওয়ার দিকে। ঘর পেরিয়ে ছোট বসার ঘরটার কাছে আসতেই প্রভার শাশুড়ি গলা উঁচু করে বলল, অত তেজ দেখাও কারে জমিদারের বেটি? জমিদারের মুখ পুরা না সেই কবেই আইছ? অহন তেজ দেহাই যাইবা আর হইব নাকি? জমিদার বাকের শাহ সম্মানী মানুষ। তার সম্মান নষ্ট কইরা আমার ব্যাটার লগে পলাই আহনের সময়েই তোমারে মাটি দিয়া থুইছে। ওই ঘরে তোমার জায়গা হইব না নবাব নন্দিনী। প্রভা বড় বড় পা ফেলে এগিয়ে আসলো রমলার সামনে। রমলা প্রভাকে দেখে পা পিছিয়ে গিয়ে বলল, দেখো দেখো, মনে হয় চোখ দিয়া আমারে গিলা খাইব। হতচ্ছাড়ি কোনহানকার। প্রভা রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পাশে থাকা কাচের হারিকেনটা সজোরে মেঝেতে ছুঁড়ে ফেলল। ঝনঝন শব্দে তা ছড়িয়ে পড়ল মেঝে জুড়ে। রমলা লাফ দিয়ে পিছনে সরে যায়। প্রভা হুঙ্কার দিয়ে বলে, দোয়া করেন আমার যেন জমিদার মহলে জায়গা না হয়। কারণ কোনো ভাবে জায়গা হয়ে গেলে দুনিয়াতে আপনাদের জায়গা নরবরে হয়ে যাবে। প্রভার এরূপ হুমকিতে রমলার কপালে দীর্ঘ ভাঁজ পড়ল। পরপর বাকের শাহের 2 মেয়েকে পালিয়ে নিয়ে এসেছে তার ছেলে। এবার যদি ক্ষেপে গিয়ে জমিদার কোনো পদক্ষেপ নিয়ে নেন। শুকনো ঢোক গিলল রমলা। প্রভা দরজার সামনে গিয়ে ফের পিছনে তাকালো। প্রভার চাহনিতে রমলার বুকটা ধক করে ওঠে। প্রভা আত্মবিশ্বাসের সাথে বলল,
বাপ জায়গা না দিলেও আমার ভাই কিন্তু মরে নাই। রমলা বেগম, আপনার ছেলেরে দুধ গোসল দিয়া পবিত্র করে রাইখেন। প্রভার কণ্ঠ পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো মাহবুব। মিরাজ আর শিমুও বেরিয়ে এলো। রমলা চেঁচিয়ে বলল, ও বাবু, দেখছিস কি? আরে ওই মাইয়ারে আটকা, নইলে যে আমগো সবার গলায় দড়ি লাগবো। মাহবুবের আগে মিরাজ গিয়ে ধরে ফেলল প্রভার হাত। প্রভা ছাড়ানোর জন্য ছুটাছুটি করছে, কিন্তু পুরুষের শক্তির কাছে এক নারীকে হার মানতে হলো। মিরাজ টেনে এনে দড়ি দিয়ে বেঁধে ফেলল প্রভার দুই হাত। প্রভার আগে জিদে চেঁচাচ্ছে। রমলা পানের পিক ফেলে বলল, পোড়া মুখিরে ঘর বন্ধ কইরা রাখো। মা তারা চিহ্ন গির বড় দেমাগ না? দেমাগ ছুটাইতাছি তোমার খাড়াও, যা ওরে ঘরে আটকে দে। মেহেরুন্নেসা ছুটে আসে প্রভার চিৎকারে। রমলার হাতে পায়ে ধরে অনুরোধ করে, ও আম্মা, আম্মা ছেড়ে দাও না ভাবিকে। ও ছোট ভাই যান, ভাবিকে ছেড়ে দাও। ওনার কি দোষ আম্মা? দোষ তো করছে তোমার বড় ছেলে। ভাবিকে ছাড়তে বলো না আম্মা। মল্লিকা মেহেরুন্নেসার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে আসলো। বড়দের মধ্যে কথা বলতে হয় না মেহের। এসো, এসো বলছি। ফুপু মেহেরকে টেনে নিয়ে ওর ঘরে খাটের ওপর ছুঁড়ে মারল। মেহের নিজেকে সামলে উঠার আগে দরজা বন্ধ করে দিল। কুটিল হেসে শাড়ির কুচি ধরে হেঁটে এলো বৈঠকখানায়। মেহের দরজা ধাক্কাচ্ছে বারবার। ফুপু আম্মা দরজাটা খোলো। এটা অন্যায়, তোমরা এমন করতে পারো না। প্রভার হাত দুটো পিছনে বাঁধা। ছুটাছুটির দরুন মাথার ঘোমটাটা পড়ে গেল মাথা থেকে। মাহবুব পাঞ্জাবির হাতা গুটিয়ে এগিয়ে এসে সজোরে একটা থাপ্পড় মারল প্রভার গালে। এতে প্রভা দমল তো নাই, আরও হিংস্র হয়ে উঠল। পা দিয়ে জোরে আঘাত করল মাহবুবের হাঁটুতে। তাল সামলাতে না পেরে হাঁটু ভেঙে বসে পড়ল মাহবুব। চৌকির কোণা লেগে কপালে জখম হলো বেশ খানিকটা। ক্ষত স্থানে হাত দিয়ে তরল অনুভব করতেই হাতটা সামনে আনল মাহবুব। কপাল চুইয়ে রক্ত পড়ছে তার। প্রভার চোখ এখনো আগুনের স্ফুলিঙ্গ হয়ে আছে, যেন ঝলসে দেবে সব। মাহবুবের রাগ আরও দ্বিগুণ হল। তেরে আসতে লাগলে হাঁটুর আঘাত তাকে থামিয়ে দিল। নড়তে পারল না আর। রমলা আর মল্লিকা গিয়ে প্রভার চুলের মুঠি ধরল একজন, আরেকজন পা মারিয়ে দিল নিজের পা দিয়ে। প্রভা যন্ত্রণায় আর্তনাদ করতে লাগল। শিমু মুখে ওড়না চেপে কাঁদছে। স্বামীর ভয় বাঁচাতে পারছে না প্রভাকে। মল্লিকা বলল, আরে ভাবিজান, একে এখানে রাখা ঠিক হবে না। ভাইজান এলো বলে ওকে ভাণ্ডারখানায়, আগের যুগে পুরনো জিনিস রাখার ঘর আটকে দাও। কোনোভাবে ছুটে যেন জমিদার বাড়ি পৌঁছাতে না পারে। মল্লিকা, রমলা আর মিরাজ টেনে হিচড়ে প্রভাকে নিয়ে গেল পুরনো বইপত্র আর পুরনো জিনিস রাখার ছোট্ট ঘরটায়। কাঠের চেয়ারে বসিয়ে বেঁধে রাখল হাত পা সাথে মুখও। রমলা ফের চুল টেনে ধরল প্রভার। নবাবজাদি, এবার পচে মর এই ঘরে। মল্লিকা আর মিরাজকে বলল, মাহবুবের বাবা এলে বলবি, এ মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। প্রতিবেশীদেরও একই কথা বলবি। তিলোত্তমা লাল রঙের কামিজ পরে মাথায় ঘোমটা টেনে বসার ঘরের চৌকিটাতে বসে আছে। রমলা গিয়ে দাঁত কেলিয়ে হেসে তিলোত্তমার পাশে বসল। তা বেগম, কি কি গহনা এনেছো বাড়ি থেকে? তিলোত্তমা মুচকি হেসে বলল, গায়ে যা দেখছেন তাই। এর চেয়ে বেশি আমার ছিল না গয়না। রমলার মন ভরল না গয়না দেখে। জমিদারের কন্যা বলে কথা, যতই হোক দ্বিতীয় পক্ষ। প্রভা তো অনেক গহনা নিয়ে এসেছিল। গত 2 বছরে সব উড়িয়ে ফেলেছে তারা। কিন্তু তিলোত্তমা তেমন কোনো গয়না আনেনি। হাসার চেষ্টা করে বলল, তুমি তো জমিদার বাবুর দ্বিতীয় পক্ষের কন্যা তাই না? তিলোত্তমার মুখটা কালো হয়ে গেল। দুদিকে মাথা নেড়ে নাবোধক ইশারা করল। মাথা নিচু করে বলল, আমার বাবা ছিলেন একজন বণিক। বাবা মারা যাওয়ার পর জমিদার বাকের শাহের সাথে আমার আম্মার নিকাহ হয়। তখন আমার বয়স 7 বছর ছিল। রমলার মুখ আরো কালো হয়ে এলো। গত 2 বছরে নিজের মেয়ের খোঁজই নেয়নি বাকের শাহ। আর এ তো পরের মেয়ে। সাথে তেমন সোনা, মানিক্যও তেমন আনেনি। তাহলে কি লাভ হলো একে বিয়ে করে? আরো বড় ঘরের কোনো বণিকের মেয়েকে ফাঁসালেও পারত তার ছেলে। মনের বিষ মনে চেপে রেখে তিলোত্তমাকে ঘরে যেতে বললেন। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর, দরজা হেলান দিয়েই মেঝেতে বসে পড়েছে মেহেরুন্নেসা। মায়াবী চোখ জোড়া দিয়ে গড়িয়ে পড়ছে পানি। গাল দুটো ভিজে উঠেছে। মনে মনে আব্বুকে খুব স্মরণ করছে। আব্বু উপস্থিত থাকলে হয়তো ভাবির সাথে এত বড় অন্যায় হতে দিত না। মাগরিবের আজান পড়ল মসজিদে। মেহেরুন্নেসা আবার দরজা ধাক্কায়। বাইরে না গেলে করবে কি করে? আজানের ধ্বনি শুনে রমলা নিজেই খুলে দিল মেহেরুন্নেসার দরজা। মেহেরুন্নেসা হন্তদন্ত হয়ে বের হতে গেলে রমলা সজোরে চেপে ধরল মেয়ের বাহু। চুপচাপ করে চলে আসবি। এদিক ওদিক যদি খবরদারি করতে দেখেছি, দেখে নিস তোর কি হাল করি।
কিন্তু আম্মা ভাবি তো। মেহেরের কথা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা চড় মেরে দিল তার গালে। মেহের গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে রয়েছে মায়ের দিকে। ফর্সা গালটায় 5টা আঙুলের দাগ বসে গেছে। মেহের কথা না বাড়িয়ে করতে গেল। তবুও তার আনাড়ি চোখ চারিদিকে খুঁজছে প্রভাকে। কোথাও কোনো সাড়া শব্দ নেই। চিন্তিত হয়েই করল। ঘরে এসে নামাজ পড়ে নিল। প্রভার জন্য করল মোনাজাতে। জায়নামাজ ভাঁজ করে আলনায় রেখে চৌকির কোনায় গিয়ে বসল। চৌকির পাশের টেবিলটায় অল্প কিছু বই। আব্বু যখন নগরে গেছিল তখন মেহেরের জন্য নিয়ে এসেছে। শামসুর হাওলাদার বাড়িতে নারী গৃহশিক্ষক এনে মেয়েকে পড়া শিখিয়েছেন। কোরআনের সাথে মেহের বাংলাও পড়তে পারে। গ্রামের অল্প সংখ্যক নারীরাই কেবল বাংলা পড়তে পারে। হাতে গোনা কয়েকজন, বাকিরা অশিক্ষিত। আর ইংরেজি কেবল জমিদার বাড়ির কয়েকজন পুরুষই জানে। এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। বাইরে অন্ধকার ঘুটঘুটে হয়ে আসছে। মেহেরকে খাবারটাও ঘরে দিয়ে গেল রমলা। ওর জন্য বালতিতে করে পানীয় দিয়ে গেল যাতে আর বের না হয় সে। দরজা বন্ধ করল না। মেহের নিজেই ভিতর থেকে বন্ধ করে দিল। খাবার ঢেকে রেখেই শুয়ে পড়ল মেহের। খাওয়ার ইচ্ছা নেই। পাশের ঘরে থেকে ভেসে আসে মৃদু গোঙানির আওয়াজ আর আঘাতের শব্দ। মেহেরের টনক নড়ল। কাকে মারছে? ভাবিকে না তো। গলা শুকিয়ে আসে মেহেরের। হারিকেনটা হাতে নিয়ে নিঃশব্দে ঘরের খিল খুলল। নিজের ঘর পেরিয়ে বসার ঘর পার হতেই মাহবুবকে দেখল ভান্ডার ঘর থেকে বেরোতে। মেহের আড়ালে চলে গেল দ্রুত। মাহবুব খোঁড়াতে খোঁড়াতে ঘরে চলে গেল। তারপর মেহের গেল ওই ঘরের দরজার কাছে। জানালার ফাঁক দিয়ে হারিকেন দিয়ে দেখল প্রভা চেয়ারে বাঁধা অবস্থায় উল্টে পড়ে আছে। মেহেরের শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। মৃদু স্বরে ডাকল, ভাবি, ভাবি। প্রভার চোখ জোড়া নিভে আসছে। মেহের কয়েকবার ডাকলেও কোনো সাড়া পেল না। বসার ঘরের ভিতর থেকে মল্লিকার গলা শোনা যায়। মেহের দ্রুত স্থান ত্যাগ করল। মা বা ফুপুয়াম্মার হাতে পড়লে আর রক্ষে নেই। চুপি চুপি ঘরে ঢুকে ফের খিল তুলে দিল। কোনোভাবেই চোখের সামনে থেকে সরাতে পারছে না তিলোত্তমার রক্তাক্ত মুখখানা। মেয়েদের কি ভাগ্য! মেয়েদের সাথে এমন অত্যাচার আর কতকাল হবে? কয়দিন আগেও পাশের বাড়ির বউটা গলায় দড়ি দিল স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে। আবার মাহবুবও এমন কাজ করছে। মাহবুবকে নিজের ভাই ভাবতেও ঘেন্নায় গাড়িরি করছে মেহেরের। কিন্তু প্রভাকে কি করে সাহায্য করবে ভেবে পায় না। সকালে আম্মা আর ফুপু যখন তালিমে যাবে, তখন না হয় এক সুযোগে প্রভার কাছে যাওয়ার চেষ্টা করবে। সকালের সূর্য উদয়ের পরপরই বাড়ি থেকে বেরিয়ে যান শামসুর হাওলাদার আর মাহবুব। তাদের একখানা মুদি দোকান আছে। সেটার মোকামে যাবে নগরে। মিরাজ একটা আর্তে কাজ করে। সেও গেল আর্তে। বাড়ির রান্না বান্না আর ঘরের কাজের পাট চুকিয়ে রমলা ননদকে নিয়ে তালিমে গেল। সাথে নিল নতুন বউকেও। সবার সাথে পরিচয় করাতে হবে তো। বাড়িতে রইল শিমু আর মেহের। সদর দরজায় তালা লাগিয়ে দিয়ে গেল বাইরে থেকে। মেহেরও এর অপেক্ষাতেই ছিল। চারিপাশে চোখ বুলিয়ে দেখে নিল, শিমু নিজের ঘরে বোধ হয়। দ্রুত রান্না ঘরে গিয়ে প্লেটে খাবার নিল, তারপর সেটা নিয়ে ভান্ডার ঘরে গেল মেহের। কিন্তু দরজায় তালা ঝোলানো। এবার খাবারটা দিবে কি করে বেশ চিন্তায় পড়ে গেল। মেহের থালাটা দরজার সামনে রেখে জানালার ফাঁক দিয়ে উকি দিল। প্রভা আগের মতোই পড়ে আছে। মেহের সতর্কতার সহিত ডাক দিল, ভাবি, ও ভাবি, শুনছ? প্রভা অনেক ধস্তাধস্তি করে মুখের রুমালটা সরিয়েছে। কিন্তু কথা বলার শক্তি পাচ্ছে না যেন। মেহের বলল, তোমাকে খাবার দিই কিভাবে বলো তো ভাবি। প্রভা দুর্বল কণ্ঠে বলল, খাবার লাগবে না মেহের। দরজাটা খুলে দাও শুধু। মেহেরের টলমলে চোখ দুটোর পানি টুপটাপ পড়ল মেঝেতে। ভাবি দরজায় তালা লাগানো, আর সদর দরজাতেও। প্রভা যেন শেষ আশার আলোটুকুও হারালো। হঠাৎ তার মাথায় আসলো অন্য বুদ্ধি। মেহের, আছো? হ্যাঁ ভাবি আছি, শুনছি বলো। একটা চিঠি লিখতে পারবে বোন? আমার ভাইজান এর কাছে। চিঠি পেলেই ভাইজান আমায় নিতে আসবে। মেহের দ্রুত চোখের পানি মুছে নিল। সে সব করতে প্রস্তুত, তবুও এই নির্দোষটার যেন মুক্তি হয়। পারবো, কিন্তু পাঠাবো কি করে? আমি তো জমিদার বাড়ি চিনি না। পাশের বাড়ির যে সাহানা ভাবি আসে মাঝে মধ্যে। ওর স্বামী রাজবাড়ির সৈনিক। ওর কাছে দিলেই ও পৌঁছে দেবে বোন। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। বাঁচাও আমায়। মেহের যদিও কখনো এই বাড়ির বাইরে যায়নি বড় হয়েছে পর থেকে, তবুও প্রভার জীবনের কথা চিন্তা করে হলেও যেতে হবে। আমি এক্ষুনি দোয়াত কলম আর কাগজ নিয়ে আসছি। মেহের দৌড়ে গিয়ে হলদে একখানা কাগজ নিয়ে আসলো। কালি আর দোয়াত নিয়ে বসল ঘরের সামনে। প্রভা বলে দিবে কি কি লিখতে হবে। প্রভা বলতে শুধু করল,
প্রিয় ভাইজান, সেদিন তোমাদের অবাধ্য হয়ে পালিয়ে আসার পর বুঝেছিলাম পরিবারের অমতে কিছু করলে সুখী হওয়া যায় না। আজ আমি নির্যাতিত, মৃত্যু পথযাত্রী। কখন জানি ওরা আমাকে মেরে ফেলে। জানো ভাইজান, তিলোত্তমাকে আমার স্বামী বিয়ে করেছে। ওরা আমাকে খুব মারছে ভাইজান। বেঁধে রেখেছে যাতে তোমার কাছে যেতে না পারি। যদি আমাকে জীবিত দেখতে চাও, তাহলে দ্রুত আমাকে উদ্ধার করে নিয়ে যাও। আর যদি ঘৃণায় মুখ ফিরিয়ে রাখো আজও, তাহলে আজকের পর থেকে জেনে নিও রত্নপ্রভা মরে গেছে। আমি রাজ্যের শেষ সীমানায় শামসুর হাওলাদার এর বাড়িতে আছি। ইতি তোমার বোন রত্নপ্রভা। একটা খামও তৈরি করল মেহের। খামের ভিতর কাগজখানা ভরে ওপরে ঠিকানা লেখার জন্য জিজ্ঞেস করল প্রভাকে। প্রভা বলে দিল, ঠিকানা শাহাবাদ প্রাসাদ, প্রাপক বাইজিদ শাহ। বাইজিদ শাহ নামটা মেহের পরপর দুইবার মুখে উচ্চারণ করল। আচমকাই যেন কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল। দরজা ঝনাত করে খোলার শব্দ পেয়ে সতর্ক হল। রমলা ঘরে ঢুকেই আগে প্রভারকে দেখে নিল। কারণ বাড়িতে যে দুজন ছিল তারা প্রভার ভীষণ দরদ করে। কে জানে আবার তালা ভেঙে বের করেও দিতে পারে। নাহহ ঠিকই আছে। রমলা গোসল করতে গেল। মেহের খামটা নিজের বিছানার তলায় রেখে জানালার পাশে গিয়ে বসল। ভীষণ চিন্তা হচ্ছে খামটা কি করে পৌঁছে দিবে সে নিয়ে। দ্রুত না দিতে পারলে হয়তো প্রভাকে বাঁচানোই যাবে না। রাত অবধি অপেক্ষা করাটাও দুষ্কর হয়ে উঠছে। কাল থেকে না খেয়ে প্রভা। তার ওপর বেধড়ক মার মেরেছে মাহবুব। আজও তো খাবার দিবে বলে মনে হয় না। দিন ছাড়া বাড়ির লোকের চোখ ফাঁকি দিয়ে বের হতেও পারবে না। আর জমিদার প্রাসাদে যাওয়ার পর চিঠিটা সে পড়বে তো, নাকি চারিদিকে থেকে বিভিন্ন প্রয়োজনে আসা পত্রগুলোর পিছনেই চাপা পড়ে থাকবে। মেহেরের ভাবনার মধ্যেই দরজার সামনে থেকে শোনা যায় চিকন মেয়েলি কণ্ঠস্বর। আসবো। মেহের তাকিয়ে দেখল তিলোত্তমা দাঁড়িয়ে আছে। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। কতটা জঘন্য হলে মানুষ বোন বেঁচে থাকতে বোনের স্বামীকে বিয়ে করে ঘর ভাঙতে আসে। মেহেরের মনে হয় প্রভার এই অবস্থার জন্য তিলোত্তমাই বেশি দায়ী। তিলোত্তমা মেহেরের কাছ থেকে কোনরূপ সাড়া না পেয়ে নিজেই ঢুকল ঘরে। চারিদিকে চোখ বুলিয়ে দেখে মেহেরের পাশে বসে বলল, তুমি বেশ গোছগাছ করে রাখো ঘরদোর। তবে তোমার ঘরটা একটু বেশিই ছোট। নাক সিটকালো তিলোত্তমা। মেহেরুন্নেসা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তা অত বড় রাজপ্রাসাদ ছেড়ে এই ছোট্ট মাটির ঘরে এলে কেন? তিলোত্তমা তীক্ষ্ণ চোখে পরখ করল মেহেরকে। ভালোই কথা জানে মেয়েটা, তবে দেখে বোঝা যায় না। পাল্টা উত্তর দিতে বলল, পাঁচতলায় সুখ হয় না, সুখ হলে গাছতলাতেও হয়। কিন্তু যখন অন্যের ঘর ভেঙে হয়, তখন তখন কি হয়? তিলোত্তমার এবার বেশ রাগ হল। খুব সুন্দরী আর মিষ্টি দেখে আগ বাড়িয়ে কথা বলতে এসেছিল মেহের এর সাথে। কিন্তু এখন বুঝতে পারছে মেহের তাকে দুচোখের বিষ মনে করে। আসলে সে প্রভার শুভাকাঙ্ক্ষী। তিলোত্তমার চুপা থাকা দেখে মেহের কিছু বলতে যাবে তখনই মনে পড়ল, সেও তো জমিদার প্রাসাদ থেকেই এসেছে। ওর কাছ থেকে খবর নেওয়া যাবে। মেহের অল্প নরম হল। শুনুন, আপনি বাইজিদ শাহকে চিনেন? তিলোত্তমা হাসল। চিনব না কেন, সম্পর্কে ভাই হয়তো, যদিও আমাদের তেমন সম্পর্ক নেই, তবে একই মহলে ছিলাম। মেহের আরও জানতে জিজ্ঞেস করল, সে ভাই বোনদের ভীষণ ভালোবাসে বুঝি? আসলে মেহের নিশ্চিত হতে চাচ্ছে প্রভার খবর শুনে সে আসবে কিনা। তিলোত্তমা বালিশে হেলান দিয়ে বলল, ভাই পাবে কোথায়? বাকের শাহের একটাই ছেলে। প্রথম স্ত্রীর ঘরের বাইজিদ শাহ আর রত্নপ্রভা। সে মারা যাওয়ার পর আমার মাকে বিয়ে করেন। তারপর আমার এক বোন হয়েছে, ওর নাম সুনেহেরা। আর কি বললে ভালোবাসা? ওনার ভিতর সেসবের বিন্দুমাত্র ছিটে ফোটা নেই। নিজের বোনকে ভালোবাসত হয়তো, আমাদের দিকে তো কখনো ফিরেও তাকাননি। গোটা জীবনে আমার সাথে 2-3 বার কথা হয়েছে তার সাথে। আমাদের বড্ড ঘেন্না করে উনি। দ্বিতীয় পক্ষ তো, তাই। মেহেরের আর কথা বাড়াতে ইচ্ছা হয় না। নিজের জামাকাপড় গোছাতে গোছাতে তিলোত্তমাকে বলল, আপনি এবার আসতে পারেন, আমি গোসলে যাব। মুখের ওপর যেতে বলায় তিলোত্তমা কিছুটা অপমানবোধ করল। তবুও মুখে কিছু না বলে বেরিয়ে আসে ঘর থেকে। মেহেরও গোসল করতে যায়। কলপাড়ের চারপাশটা টিনের বেড়া দেওয়া। মেহের গোসল করতে ঢুকলেই শাহানা আসলো কলপাড়ে। শাহানা এর আগে কয়েকবার দেখেছে মেহেরকে, কিন্তু কথা হয়নি কখনো। মেহেরকে দেখেই বুঝল গোসল করতে এসেছে। মেয়েটাকে যতবার দেখে ততই যেন মুগ্ধ হয়। প্রকৃতির এমন অবিচার পছন্দ হয় না শাহানার। কেন একজনকে এত বেশি সুন্দর বানাতে হবে? বাকিরা কি দোষ করেছে? মেহেরুন্নেসা খুব বিব্রত বোধ করছে শাহানার এমন তাকিয়ে থাকায়। কিছু বলবেন আপা? মেহেরের ডাকে শাহানা ঘর থেকে বেরোলো। নারী হয়েই আরেক নারীর সৌন্দর্যে এমন ঘোর লেগে যায়। না জানি মেয়েটার স্বামী কত ভাগ্যবান হবে।
সাহানা হেসে বলল। আর বইল না বইন, সকাল বেহানা কলদা খারাপ হইল, তাই তুমাগো কলে পানি নিতে আইলাম। তুমি গোসল কইরা নেও, পরে নিমানি। মেহের দ্রুত সরে দাঁড়ালো। কি বলছেন আপা? নিন, নিন, আপনি পানি নিন আগে। সাহানা মিনমিনে গলায় বলে। না মানে তুমি ভিতরে গোসল করতেছ। মেহের স্মিত হেসে বলল। তাতে কি হয়েছে, আপনিও মেয়ে আমিও মেয়ে, আসুন। সাহানা মুগ্ধ হয় মেহেরের ব্যবহারে। রূপের মতো মেয়েটার ব্যবহারও খুব সুন্দর। কল চাপতে চাপতে সাহানা বলল। আসলে আমার একটু তাড়া আছে তো, তাই আর কি তোমাগো কলে আইলাম। তোমার ভাইয়ের তো ছুটি শেষ, আইজি যাইব আবার জমিদার প্রাসাদে। মেহেরের হুট করে মনে পড়ল সাহানার স্বামীর কথা। সেও তো তার কাছে যেতে চেয়েছিল প্রভার চিঠি নিয়ে। কিন্তু সৃষ্টিকর্তার কি মহিমা, সাহানা নিজে এসেছে আজ ওদের বাড়ি। মেহের খপ করে সাহানার হাতটা দুহাতে জড়ো করে ধরে বলল। ও আপা, আপনাকে একটা অনুরোধ করব, দয়া করে ফিরিয়ে দিবেন না। মেহের এভাবে ধরায় আরও অবাক হলো সাহানা। মেয়েটার গায়ের বরণ দেখে মাঝে মধ্যেই ইচ্ছা হতো মেয়েটাকে একটু ছুঁয়ে দেখি আদৌ মানুষ নাকি মোমের পুতুল। ডাগর ডাগর দু চোখ ভর্তি অনুরোধ স্পষ্ট। সাহানা আশ্বস্ত করে বলল। বলো বোন, কি হয়েছে? আপনার স্বামী তো জমিদার প্রাসাদে কাজ করে। আমি একটা চিঠি পাঠাতে চাই, উনি কি একটু পৌঁছে দিতে পারবেন? সাহানা হাসল। কেন পারবেন না? তুমি জানো, আমার স্বামী জমিদারের খাস লোক। কিন্তু কারে পাঠাবা চিঠি? মেহের শুকনো ঢোক গিলে বলল। আগে কথা দিন এই বিষয়ে আপনি কাউকে বলবেন না, এমনকি আমার পরিবার কেউ না। এমন মিষ্টি মেয়ের কথা কখনো ফেলা যায় নাকি? সাহানা সম্মত হয়ে বলল। তুমি নিশ্চিন্তে বলো বোন, আমি কাউকে বলবো না। মেহের একদৌড়ে ঘর থেকে খামটা নিয়ে আসলো। সাহানার হাতে দিয়ে বলল। ভাইজানকে বলবেন, এটা বাইজিৎ শাহকে দিতে। আমি চিরকাল আপনার ওপর কৃতজ্ঞ থাকব আপা। সাহানা কিছু বলার আগেই ভিতর থেকে মল্লিকার আওয়াজ পাওয়া যায়। কিরে মেহের, গোসল হলো? নতুন বউ ও তো গোসল করবে, তাড়াতাড়ি কর। মল্লিকার গলা পেয়ে সাহানা চিঠিটা লুকিয়ে ফেলল নিজের কাছে। দ্রুত কলসি ভরে চলে যায় সেখান থেকে। এবার শুধু চিঠিটা প্রাসাদে পৌঁছানোর পালা। জোহরের নামাজ শেষে সকলে একসঙ্গে খেতে বসেছে। আসেনি শুধু শামসুর হাওলাদার। বৌমা বাড়ি ছেড়ে চলে গেছেন তা তিনি মানতে পারছেন না। খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে বসে আছে। মেহেরও খাবার গিলতে পারছে না। অনেক চেষ্টা করছে বলতে যে ভাবিকেও খাবার দিয়ে আসি, কিন্তু সাহস করে উঠতে পারছে না। রমলা মেয়ের হাবভাব দেখে বলল। সকালেও তোর ঘর থেকে কাল রাতের খাবার বের করেছি, যেমন দিয়েছিলাম তেমনই ছিল, হাতও লাগাসনি তাতে। কি হয়েছে তোর, সকালেও খেলি না? মেহের আমতা আমতা করে বলল। কিছু না আম্মা। ভান্ডার ঘর থেকে ভেসে আসে চাপা গোঙানির আওয়াজ। মাহবুব সহ সকলেই সতর্ক হয়। মেহেরের গায়ের লোম খাড়া হয়ে যায়। শামসুর জেনে যায় তার আগেই মুখ বন্ধ করতে হবে ওর। মাহবুব খাওয়া ছেড়ে উঠে গেল ভান্ডার ঘরের দিকে। মেহেরও উঠল দ্রুত, মল্লিকা থামানোর চেষ্টা করেও পারল না। মেহের ছুটে গিয়ে বাদ সাধল মাহবুবের সামনে। খবরদার ভাইজান, এত বড় অবিচার করিও না, ধর্মে সইবে না, আল্লাহ নারাজ হবে ভাইজান। ভাবিকে আর মেরো না। মাহবুব রমলার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে। ওকে থামাও আম্মা, নয়তো খুব খারাপ হয়ে যাবে। সরিয়ে দিতে চাইলে মেহের ভাইয়ের পা জড়িয়ে ধরে বসে পড়ে। দোহাই ভাইজান, আর আঘাত করিও না ভাবিকে, মরে যাবে তো, ছেড়ে দাও না ভাইজান, প্রাণটা ভিক্ষা দাও। মাহবুব এক ঝটকায় মেহেরকে সরিয়ে দেয়। মেহের ছিটকে মাহবুবের থেকে দূরে গিয়ে পড়ে। মাহবুব বড় বড় পা ফেলে ভান্ডার ঘরে গিয়ে ভিতর থেকে খিল তুলে দেয়। মেহেরুন্নেসা দরজা ধাক্কায় আর কেঁদে কেঁদে ডাকে। ভাইজান খোলো দরজাটা, আল্লাহর দোহাই লাগে ভাইজান, মারিও না ভাবিকে। তুমি এত পাষাণ হইও না, সে তোমার জন্য সোনার ওপর সোহাগা ছেড়ে এসেছে। রাজবাড়ির মেয়ে গরিবের ঘরে এসেছে তোমায় ভালোবাসে, তুমি কি সেসব ভুলে গেছো ভাইজান? ছেড়ে দাও ভাবিকে। রমলা খাওয়া ছেড়ে উঠে গিয়ে মেয়েকে টেনে সরায়। আরে করিস কি হতভাগী, তোর বাপ চেঁচামেচিতে চলে আসবে তো। ও মলি, ওর মুখটা চেপে ধর না। আরে আমি যে পারছি না ওর সাথে। মা আর ফুপু মিলে মেহেরকে ধরে বেঁধে সরালো সেখান থেকে। শিমুর গা গুলিয়ে উঠছে বারবার। মেহেরের সাথে তারও প্রতিবাদ করা উচিত ছিল। আজ যা প্রভার সাথে হচ্ছে, কাল তা তার সাথেও হতে পারে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। কুয়াশা ভেজা আকাশের নিচে গাঢ় পাথরে গড়া উঁচু মিনারগুলো মাথা তুলে আছে, যেন শতাব্দীর সাক্ষী। সুউচ্চ চূড়াগুলোর মাথায় লোহার ক্রসের মতো অলঙ্করণ, আর প্রতিটি জানালায় জ্বলছে হলুদাভ মশালের আলো, যেন অন্ধকারের বুক চিরে জেগে থাকা সতর্ক চোখ।
প্রাসাদের ভেতরে প্রবেশের আগে দীর্ঘ পাথরের সিঁড়ি, প্রতিটি ধাপ যেন কোনো গোপন ইতিহাসের ভার বহন করছে। সিঁড়ির দুপাশে লতানো সবুজ গাছ, আর দেয়ালে সারি সারি লণ্ঠন, যাদের আগুন দপদপ করে জ্বলছে বাতাসের হালকা স্পর্শে। আলো আর ছায়ার খেলা পুরো পরিবেশকে করেছে গা ছমছমে, অথচ রাজকীয়। মধ্যভাগে খিলানযুক্ত একটি বিশাল সেতু, যেন প্রাসাদের এক অংশ থেকে অন্য অংশে যাওয়া মানেই এক জগৎ থেকে আরেক জগতে প্রবেশ। উপরের বারান্দাগুলো অন্ধকারে আধা ঢাকা, সেখান থেকে হয়তো রক্ষীরা নিচের প্রাঙ্গণ পর্যবেক্ষণ করছে। রক্ষীরা সব ভারী ধাতব বর্মে আবৃত, হাতে লম্বা বর্শা বা তলোয়ার। তাদের চোখে কোনো আবেগ নেই, আছে শুধু কর্তব্য। প্রাসাদের মূল ফটকে বিশাল লোহার দরজা, তাতে খোদাই করা শাহাবাদের রাজচিহ্ন। রাতের বেলায় কুয়াশা আরও ঘন হলে পুরো প্রাসাদটা যেন জীবন্ত হয়ে ওঠে। দূর থেকে দেখলে মনে হবে এটা কোনো স্থাপনা নয়, বরং ইতিহাসের নিঃশব্দ প্রহরী, যার দেয়ালের ভেতর লুকিয়ে আছে অজস্র গোপন কক্ষ, অন্ধকার করিডোর, আর রাজবংশের অজানা কাহিনী। প্রাসাদের উত্তর প্রান্তের উঁচু মিনারের ভেতরেই জমিদার পুত্র বাইজিদের ব্যক্তিগত কক্ষ। ভারী কাঠের দরজা বন্ধ, বাইরে জন রক্ষী নিঃশব্দে প্রহরায়। ভেতরে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কাগজ ওল্টানোর মৃদু শব্দ। কক্ষের চারদিকে গাঢ় কাঠের বুকশেলফ, পুরনো দলিল, মোটা খাতা, সিলমোহর আর চামড়ায় বাঁধানো রেজিস্টার। মাঝখানে বিশাল টেবিল, তার ওপর ছড়িয়ে রাখা জমিজমার মানচিত্র, খাজনার হিসাব, প্রজাদের নামের তালিকা। টেবিলের এক কোণে জ্বলছে পিতলের প্রদীপ, এ সময় যেন বড় কোনো আলো জ্বালানোও নিষেধ। প্রদীপের হলুদাভ আলো পড়ে আছে তার মুখের ওপর। সে মাথা সামান্য ঝুঁকিয়ে কাগজ দেখছে। ধারালো চোয়াল, সুগঠিত দেহ, প্রশস্ত কাঁধ। রাজকীয় রক্তের অহংকার যেন তার ভঙ্গিতেই স্পষ্ট। কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়ে তার চোখ দুটি, অস্বাভাবিক সবুজাভ। প্রদীপের আলোয় সেই চোখে যেন পান্নার মতো দীপ্তি জ্বলে উঠছে। যখনই সে কোনো হিসাব মিলিয়ে নেয়, চোখের কোণে কঠোর দৃঢ়তা ফুটে ওঠে। তার আঙুল দীর্ঘ ও দৃঢ়, সিলমোহর তুলে নিয়ে কাগজে চাপ দিচ্ছে মাপা ভঙ্গিতে। মাঝে মাঝে সে জানালার দিকে তাকায়, কুয়াশায় ঢাকা প্রাসাদের প্রাঙ্গণ দেখা যায় অস্পষ্টভাবে। সেই দৃষ্টিতে আছে দায়িত্ব, আছে কর্তৃত্ব, আর কোথাও গভীরে এক চাপা ঝড়। তার পরনে শুভ্র পাঞ্জাবি আর পায়জামা। চুলগুলো হালকা এলোমেলো, তবু তাতে এক অদ্ভুত আকর্ষণ। এই মুহূর্তে সে শুধু জমিদার পুত্র নয়, সে এক ভবিষ্যৎ শাসক, যার হাতে প্রজাদের ভাগ্য। তার সবুজ চোখে হিসাবের শীতলতা, কিন্তু ভেতরে কোথাও যেন দপদপ করে জ্বলছে অন্য এক আগুন। যা কেবল ক্ষমতার নয়, আরও গভীর কিছু। দরজায় মৃদু ঠুকঠাক, বিরক্তিতে কপাল কুঁচকে আসে বাইজিদের। পিছনে ফিরে বলেছিলাম কাজের সময় বিরক্ত করো না। রক্ষী নতজানু হয়ে বলল। একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি জনাব। বাইজিদ ভ্রু গুটিয়ে নিল। জানোই তো এ সময় প্রাসাদে সকল কার্যক্রম নিষেধ। দিনে দিও, আর শব্দ কম করো। মহিলাদের খবর দাও অন্দরে কোনরূপ শব্দ না করতে। জনাব আপনি চিঠিটা রাখুন। বাইজিদ বাধ্য হয়ে রাখতে বলল টেবিলে। রক্ষী সেটা রেখে বেরিয়ে গেল। আগ্রহ না থাকা সত্ত্বেও চিঠির খামটা নিল সে। খামটা হাতে নিয়ে প্রথমেই চোখ পড়ল খামের উপরের বিষয়গুলোতে। প্রদীপের আলোয় হলদে কাগজখানায় কালো কালি দিয়ে লেখাটা জ্বলজ্বল করছে। প্রেরক মেহেরুন্নেসা নূর। বাইজিদ লেখাটার ওপর বৃদ্ধাঙ্গুল ছোয়ালো। নামটায় কেমন অদ্ভুত একটা টান, একটা আকর্ষণ আছে। জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে উচ্চারণ করল। মেহেরুন্নেসা। নিজ কক্ষের ভারী দরজা খানা চাপিয়ে দিয়ে ভিতরে রয়েছে বাইজিদ। উঁচু ছাদের নিচে ঝুলে থাকা পিতলের ঝাড়বাতি থেকে নরম আলো পড়ছে পালিশ করা মেঝেতে। দেয়ালের গা ঘেঁষে সারি সারি পুরনো কাঠের আলমারি, তার ভেতর দলিল দস্তাবেজ, জমিজমার খতিয়ান, পূর্বপুরুষদের সিলমোহর। বাইজিদ বিশাল টেবিলের সামনে বসে আছে। তার প্রশস্ত কাঁধে শুভ্র পাঞ্জাবি, হাতা গুটানো। তীক্ষ্ণ চোয়াল, সুঠাম দেহ, আর সেই অদ্ভুত সবুজাভ চোখ। যেন গভীর বনের ছায়া জমে আছে দৃষ্টিতে। এক হাতে কলম, অন্য হাতে একটি চিঠি। চিঠির ভাঁজে আঙুল স্থির হয়ে আছে একটি নামের ওপর। মেহেরুন্নেসা। কেন এমন মনে হচ্ছে নামটি কাগজে লেখা নয়, তার বুকের ভেতর খোদাই হয়ে আছে। সে বারবার পড়ছে, অথচ পড়া শেষ হচ্ছে না। ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো নর্মতা এসে ভিড় করছে। এমন সময় কক্ষের দরজায় হালকা করা নাড়ার শব্দ। ভিতরে আসা যাবে? নরম, মার্জিত কণ্ঠ। বাইজিদ চোখ না তুলেই বলল, আসুন। দরজা খুলে ভেতরে প্রবেশ করল সিমরান। জমিদারের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। বন্ধু যখন মারা যায়, তখন মেয়েটি ছিল 11 বছরের। বাকের শাহের হাতে দিয়ে গেছিল তার দেখভাল।
গোটা পরিবার ডাকাতির শিকার হয়ে মারা যায় সিমরানের। দুদিন চিকিৎসারত থেকে মারা যায় তার বাবাও। তারপর থেকেই সে এখানে থাকছে। বয়স 21 বছর। মেয়েটা খুব পরিপাটি, কালো হিজাব পরা, শুধু উজ্জ্বল মুখখানি উন্মুক্ত। তার চোখে এক ধরনের স্থির কোমলতা, যেন সে অনেকদিন ধরেই এই কক্ষে আসার অজুহাত খুঁজছিল। হাতে একটা খালি ট্রে। খাবার তৈরি। চাচাজান বলেছেন আপনাকে ডেকে নিতে। বাইজিদ এবার চোখ তুলল। সবুজ দৃষ্টি এক মুহূর্তের জন্য সিমরানের মুখে এসে থামল। সে ভদ্র, সংযতভাবে বলল, বাবাকে বলুন শুরু করতে। আমি একটু পরেই আসছি। কিন্তু সিমরান ট্রে নামিয়ে রেখে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি ধীরে ধীরে বাইজিদের ওপর বয়ে গেল প্রশস্ত কাঁধ, শক্ত বাহু, গভীর চোখ। সেই দৃষ্টিতে ছিল অকপট মুগ্ধতা, অব্যক্ত অনুভূতি, যেন সে আপাদমস্তক পরখ করে নিচ্ছে মানুষটিকে, নিজের স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেখছে। আপনি খুব ব্যস্ত? সে আস্তে জিজ্ঞেস করল। বাইজিদ হালকা ভ্রু কুঁচকাল, তবে কণ্ঠ রুক্ষ নয়। হ্যাঁ, কিছু হিসাব মিলাতে হবে। আঙুল আবার চিঠির ভাঁজে ফিরে গেল। মেহেরুন্নেসা নামটি যেন তাকে টেনে নিচ্ছে অদৃশ্য কোথাও। চিঠিটা না খুলে ওপরের এক নামেই আটকে আছে তার ভ্রম। সিমরান সেটা লক্ষ্য করল। চিঠির দিকে এক ঝলক তাকালেও কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। পাশে থাকা পানির পাত্রটা নিতে গেলে খেয়াল করল চিঠিটা খুব মনোযোগের সহিত দেখছে বাইজিদ। পাশে থাকা প্রদীপটার হলদে আলোয়া স্পষ্ট দেখা যাচ্ছে মেহেরুন্নেসা নামটা। সিমরানের ভ্রু যুগল কুঞ্চিত হয়। কোনো নারী তাকে চিঠি পাঠিয়েছে? জমিদারদের কাছে বহু চিঠি ক্রমাগত আসতে থাকে, তবে কখনো নারীদের কোনো চিঠি আসতে দেখেনি সিমরান। তাও আবার বাইজিদ এত মনোযোগ দিয়ে দেখছে। বাইজিদ সিমরানের উপস্থিতিতে অস্বস্তি অনুভব করছে। যতই হোক একা এক কক্ষে প্রাপ্তবয়স্ক নারী, পুরুষ অবস্থান করা ঠিক না। আপনি আর কিছু বলবেন? সিমরানের বুকের ভেতরটা অকারণ ভারী হয়ে উঠল। এত কাছে দাঁড়িয়ে থেকেও মানুষটা যেন বহু দূরে। তাহলে, আমি চলি। সে মৃদু হাসল, কিন্তু সেই হাসিতে কষ্টের সূক্ষ্ম রেখা। বাইজিদ মাথা নেড়ে আবার চিঠির দিকে ঝুঁকল। তার কাছে এই মুহূর্তে কক্ষের নীরবতা, দলিলের হিসাব, কিংবা সিমরানের নরম উপস্থিতি কিছুই নয়। তার সমস্ত মনোযোগ আটকে আছে চিঠিতে। অত সাবধানে খামের মোড় খুলল, যেন ভিতরে থাকা পত্রের ক্ষতি না হয়। প্রথম 2 লাইন পরেই তার দরদর করে ঘাম হতে লাগল। 2টা বছর পেরিয়ে গেছে, রত্নপ্রভা চলে গেছে। এই মৃত্যুপুরী থেকে বেশ তো পালিয়েছিল। কিন্তু ওই বাড়িতেও সে অত্যাচারিত। অস্ফুট স্বরে আওড়াল, রত্না, ইচ্ছে করছে এক্ষুনি ছুটে যেতে। কিন্তু সন্ধ্যার পর মহলের বাইরে পা দেওয়া নিশ্চিত মৃত্যু। শক্ত কাঠের টেবিলটায় মুষ্টিবদ্ধ হাতটা ঠুকে দিল রাগে। কিন্তু মেহেরুন্নেসাকে, এই মেয়েটা কেন চিঠি লিখেছে? সবুজ চোখ দুটো হঠাৎ গভীর হয়ে উঠল। যেন দূর আকাশের দিকে তাকিয়ে আছে, অথচ দেখছে কেবল এক অদেখা মুখ। সিমরান নিঃশব্দে কক্ষ ত্যাগ করল। পেছনে রয়ে গেল ঝাড়বাতির নরম আলো আর এক সুদর্শন পুরুষ, যার হৃদয় ইতিমধ্যেই বন্দী হয়ে গেছে এমন এক নামের কাছে, যে নাম এখনো এই প্রাসাদের চৌকাঠ পেরোয়নি। এমনই ভুলভাল চিন্তা ঘুরছে সিমরানের মাথায়। কক্ষের দরজা টেনে বাইরে বেরিয়েই সিমরান থমকে দাঁড়াল। করিডোর জুড়ে লম্বা জানালা দিয়ে পড়া বিকেলের আলো তার হিজাবের প্রান্ত ছুঁয়ে মেঝেতে ছায়া ফেলেছে। হাতে ধরা খালি ট্রেটা হঠাৎ খুব ভারী মনে হল। ভেতরে, নিশ্চয়ই আবার চিঠিটার দিকেই ঝুঁকে পড়েছেন তিনি। সিমরান ধীরে ধীরে হাঁটতে লাগল। তার পায়ের শব্দ প্রায় শোনা যায় না, তবু নিজের বুকের ধুকপুকানি যেন প্রাসাদের দেয়ালে প্রতিধ্বনি তুলছে। সে জানে বাইজিদ ভদ্র, সংযত, দায়িত্ববান। কারো প্রতি অযথা কঠোর নন। কিন্তু ভালোবাসা, সে ভালোবাসা তো কারো দিকে ছুড়ে দেওয়া দয়া নয়। চোখের পাতা ভিজে ওঠে তার ভাবনার দরুন। বড় খাবার টেবিলটা জুড়ে সাজানো ফলমূল, মাছ, মাংস, আর সুস্বাদু খাবারে। সামনের চেয়ারটায় বসে বাকের শাহ ছেলের অপেক্ষা করছে। পাশেই বড় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে তার দ্বিতীয় স্ত্রী মারজান বেগম। অপর প্রান্তের চেয়ারে বসে ঝিমাচ্ছে জমিদারের ছোট মেয়ে সুনেহেরা। সিমরান মুখ ভার করে উপস্থিত হল সেখানে। মারজান বেগম বললেন, কি হলো সিমরান, আসবে না ও? সিমরান ট্রেটা টেবিলে রেখে বললেন খাওয়া শুরু করতে। উনি একটু পর আসবেন, ব্যস্ত আছে। এ রোজকার কথা। বাইজিদ কখনোই মারজান আর বাকের শাহ একসাথে থাকলে সেখানে আসেন না। সৎ মায়ের প্রতি এই মনক্ষুণ্ণতা তার আজও কাটেনি। যেদিন মারজান এই বাড়িতে আসলো তখন বাইজিদের বয়স 12 আর প্রভার 7 বছর। সাথে নিয়ে এসেছিল তিলোত্তমাকে। তিলোত্তমারও ছিল 7 বছর। সেই দিনই ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল বাইজিদ, আজও তা কাটেনি। মারজান বহুবার বাইজিদের সাথে কথা বলার, মেশার চেষ্টা করেছে।
প্রত্যেকবারই এড়িয়ে চলেছে। তিলোত্তমা ছিল বাইজিদের আরও বড় ঘৃণা। তার আগমনের পর থেকেই প্রভা প্রতিনিয়ত অবহেলিত হয়েছে। সমবয়সী হওয়ায় প্রভার সব জিনিসে ভাগ বসানে তার রোজকার রুটিন হয়ে উঠেছিল। একমাত্র সুনেহেরার সাথে কথা বলে বাইজিদ। তার কাছে মনে হয় এটা ওদেরই রক্ত। আর সুনেহেরার চোখে সে প্রভার জন্য যে ভালোবাসা দেখতে পায়, সেটাই ওকে ভালোবাসার একমাত্র কারণ। সুনেহেরা দেখতে হুবহু পুতুলের মতো। চুলগুলো সোনালি রঙের। জমিদার বাড়ির অন্য নারীদের মতো কখনোই অত পর্দা করে না। অত লজ্জাশীলাও না। তার ইচ্ছা করে ঘোড়া ছুটাতে, তলোয়ার চালাতে, তীর ছোড়া শিখতে আর সাঁতার তার সবচেয়ে প্রিয়। ঘর বন্দি হয়ে থাকতে তার ভালো লাগে না। সিমরানের মলিন মুখ দেখে মারজান বললেন, কিছু হয়েছে সিমরান, তোমায় এত উদাস দেখাচ্ছে কেন? বাইজিদ কিছু বলেছে? না চাচি আম্মা, ওনার কাছে কোনো এক চিঠি এসেছে। সেটা নিয়েই বোধহয় খুব চিন্তিত আছেন। বাকের শাহ খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালেন। কি বলছো? চিঠি নিয়ে চিন্তিত? কোনো বিপদ সংকেত নাকি? মারজান ফের তাকে বসালো। তেমন কিছু হলে ও আপনাকে বলতো। আগে খেয়ে নিন। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। রাত্রির শেষ প্রহর ও বিদায় নিচ্ছে। সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত আসন্ন। বাইজিদ উত্তরে বিশাল বারান্দায় দাঁড়িয়ে ঝরনা দেখছে। যদিও মন তার ঝর্ণার সৌন্দর্যে নেই। প্রভার চিন্তায় ঘুম হয়নি সারা রাত। মাঝরাতে সিমরান এসে কক্ষেই খাবার দিয়ে গেছে। সেটাও ওইভাবেই পড়ে রয়েছে। খায়নি এক দানাও। পাহাড় ঘেঁষে গড়ে ওঠা এই বিশাল জমিদার প্রাসাদের উত্তরে আরেকটি ছোট দুর্গ রয়েছে। কিন্তু সেখানে কি করা হয় বা কারা থাকে তা সকলের অজানা। জমিদার বাড়ির কয়েকজন পুরুষ ব্যতীত কেউ জানে না। সামনে জমিদার মহল থাকায় বাইরের মানুষ বুঝতেও পারে না পিছনে আরেকটি দুর্গ রয়েছে। বাইজিদ শাহ দাঁড়িয়ে রইলেন বারান্দার প্রান্তে। তার পান্না দীপ্ত নয়ন দুটি যেন আচমকা কঠিন পাথরে পরিণত হল। সেই চোখে আর কোনো কোমলতা নেই, আছে কেবল জমিদারি রক্তের অগ্নি। কয়েকজন রক্ষী প্রাসাদের সুবিশাল প্রবেশদ্বার খুলে দিল। বাইজিদ তার ব্যক্তিগত তলোয়ার নিয়ে নিল। মুখটা বাঁধল কালো সাদার মিশ্রণে নকশা করা চারকোনা কাপড়ে। বিশাল রাজকীয় সিঁড়ি দিয়ে নিচে আসতেই সামনে পড়ল সিমরান। বাইজিদ পাশ কাটিয়ে চলে যেতে নিলেই সিমরান সালাম দিল। আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। বাইজিদ সালামের উত্তর দিলেও পা থামল না। তাই দেখে সিমরান দৌড়ে গিয়ে বাইজিদের সামনে দাঁড়ালো। বাইজিদের হাঁটার গতি রোধ করে অল্পের জন্য ধাক্কা খায়নি দুজন। ওর এমন ব্যবহারে বাইজিদের রাগ হলো। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, কি করছেন? সিমরান মাথা নিচু করে বলল, কোথাও বের হচ্ছেন? আমি নাশতা প্রস্তুত করেছি, খেয়ে যান দয়া করে। রাতেও খাননি দেখলাম। বাইজিদ চোখ ছোট করে বলল, না ঘুমিয়ে আমার ঘরের আশেপাশে ঘুরঘুর করেন সারারাত? সিমরান লজ্জায় পড়ে গেল ভীষণ। রাতে খাবারের বিষয়টা না বললেও হতো। মিনমিনে গলায় বলল, খেয়ে যান, রেখে দিন, এসে খাবো। আর এই কথাটা ডেকে বললেই তো হতো। এমন ভাবে সামনে এসে দাঁড়িয়েছেন, লেগে যেতে পারত। আসলে আমার আম্মা বলতো কোথাও যাত্রাপথে পিছন থেকে ডাকতে নেই। তাই বাইজিদ আর কথা বাড়ালো না। বেরিয়ে গেল মহল ছেড়ে। সিমরান তাকিয়ে রইল যতদূর দেখা যায়। বয়সে এত ছোট হওয়া সত্ত্বেও বাইজিদ সবসময় তাকে আপনি আপনি বলে। মেয়েদের সম্মান করার এই বিষয়টা সিমরানের বড় ভালো লাগে। প্রাসাদের সামনে রক্ষীরা দাঁড়িয়ে। বাইজিদ ধীরস্বরে বললেন, কতজন অশ্বারোহী প্রস্তুত? দেওয়ান কাপা গলায় উত্তর দিল, হুজুর, 12 জন অশ্বারোহী সৈন্য, সঙ্গে 6 জন পদাতিক ও 2 জন বোরকন্দাজ প্রস্তুত আছে। যথেষ্ট নয়। বাইজিদ শাহ কণ্ঠে বজ্রধ্বনি। 20 জন অশ্বারোহী হবে। এই মুহূর্তে রওনা হব। অল্পক্ষণের মধ্যেই জমিদার বাড়ির ফটকের সামনে সারিবদ্ধ হলো 20টি ঘোড়া। তাদের শরীরে ঝনঝন করছে রূপার ঘণ্টা, পিঠে বসা বলিষ্ঠ সৈন্যরা তলোয়ারে হাত রেখে অপেক্ষমান। মশালের আগুন দপদপ করে জ্বলছে, যেন প্রতিটি শিখায় জমে আছে ক্রোধ। এখনো আলো পুরোপুরি ফোটেনি। বাইজিদ শাহ নিজে চড়লেন তার কালো সাদা অশ্ব সিমুর্গের পিঠে। সাদা পশমের ওপর লাল মখমলের কাঁথা, কোমরে ঝোলানো খাড়া তলোয়ার। তার সবুজাব নয়ন দুটি মৃদু অন্ধকারে অদ্ভুত দীপ্তি ছড়াচ্ছে, যেন শ্রাবণের অরণ্যে হঠাৎ জ্বলে ওঠা দুটি জোনাকি। কিন্তু সে আলো শান্ত নয়, সে আলো সতর্কবার্তা। অশ্বক্ষুরের শব্দে কাঁপতে লাগল পথের ধুলো। 20টি ঘোড়া, 20 জন অশ্বারোহী, 6 পদাতিক, 2 জন বোরকন্দাজ, আর তাদের অগ্রভাগে বাইজিদ শাহ। তার দৃষ্টি সামনে স্থির, মুখ কঠিন, যেন এক চলমান রণদেবতা। সে রাতে আকাশে চাঁদ উঠেছিল বটে, কিন্তু পথ আলোকিত করছিল আসলে এক জমিদার পুত্রের ক্রুদ্ধ সবুজ নয়নের অগ্নি। রাজ্যের শেষ প্রান্তে এসে আসতে আসতে আলো পরিষ্কার হলো।
সূর্য উদিত হয়ে সব অন্ধকার মুছে দিয়েছে প্রকৃতি থেকে। সবগুলো ঘোড়া গিয়ে থামল শামসুর হাওলাদারের বাড়ির আঙিনায়। বাড়িটা মাটির, বাইরে কাঠের ছোট্ট একটা গেট বানানো। ফজরের নামাজ শেষে মেহেরুন্নেসা চোখ বুজেছিল ক্লান্তিতে। মল্লিকা আর রমলা রান্নাঘরে। শিমু তাদের সাহায্য করছে। নতুন বউ এখনো স্বামীর সাথে ঘুমাচ্ছে। পুরুষেরা সকলেই বাড়িতে। বাইরে এতগুলো ঘোড়ার শব্দ আর অস্ত্রের শানশান আওয়াজ, ভারী বুটের দপদপ শব্দে বাড়ির প্রত্যেকের হেস উড়ে গেল। কারা এসেছে বাইরে? সবাই এক জায়গা জড়ো হলো। এরই মধ্যে মূল ফটকে কড়া নাড়ল। শামসুর হাওলাদার দ্রুত গিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল কয়েকজন সৈনিক। প্রত্যেকের দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে পড়ল। সবাই কিছু বুঝে ওঠার আগেই এত কিছু হয়ে গেল। গমগমে পায়ে বাড়িতে ঢুকল বাইজিদ। পিছনে আরও কয়েকজন সৈন্য। আর কেউ না চিনলেও মাহবুব আর শামসুর হাওলাদার বাইজিদকে ঠিকই চিনে। হাত জড়ো করে বসে পড়ল হাঁটুমুড়ে। তারা যা আন্দাজ করেছিল তাই হলো। বাইজিদের কানে ঠিকই পৌঁছে গেছে বোনের খবর। শামসুর হাত জড়ো করে বললেন, আমাদের মারবেন না ছোট সাহেব। মারবেন না আমাদের, আমরা। বাইজিদ তাকাতেই তার কথা বন্ধ হয়ে গেল। প্রতিবেশী বেশ কয়েকজন ভিড় করেছে এসে। নারীরা এই প্রথম জমিদার পুত্রকে দেখল। তাদের দৃষ্টি এক বাইজিদে স্থির। সারা জীবন নারী সৌন্দর্যের বর্ণনা শুনে এসেছে। কিন্তু পুরুষও যে এমন সুদর্শন হয় তা জানা ছিল না এদের। বাইজিদ শাহকে একবার দেখলে দ্বিতীয়বার দৃষ্টি সরানো দুরূহ। দীর্ঘদেহী, প্রশস্ত কাঁধ, দৃঢ় পেশিবহুল বাহু, যেন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ কোনো প্রাচীন সেনাপতি। তার চলনে স্বভাবজাত রাজকীয়তা, প্রতিটি পদক্ষেপে মনে হয় মাটিও সম্মানে নত হচ্ছে। স্বচ্ছ ত্বকের ওপর সূর্যের আলো পড়লে এক অদ্ভুত দীপ্তি ছড়িয়ে যায় যেন। তীক্ষ্ণ চোয়াল, সুশৃঙ্খল নাসিকা, আর দৃঢ় অধররেখা। তার মুখাবয়বে ছিল কঠোরতা ও সৌন্দর্যের বিরল সমন্বয়। যেন ভাস্কর্যের ছেনি দিয়ে নিখুঁত যত্নে গড়া এক পুরুষ প্রতিমা। কিন্তু তার সমগ্র সত্তার সবচেয়ে বিস্ময়কর দিক ছিল নয়নযুগল। শ্যামলাভ সবুজ সেই চোখ, যেন পান্নাখচিত রত্ন। কখনো সে দৃষ্টি শান্ত অরণ্যের মতো স্থির, আবার ক্রোধে জ্বলে উঠিলে মনে হয় বর্ষার ঘন জঙ্গলে হঠাৎ দাউদাউ আগুন লেগেছে। বাইজিদ শাহ একাধারে সৌন্দর্য, শক্তি ও জমিদারি অহংকারের জীবন্ত প্রতীক। তলোয়ার উন্মুক্ত করে প্রথমেই চেপে ধরল মাহবুবের গলায়। বল আমার বোন কোথায়? ভয়ে টু শব্দটি করার সাহস পাচ্ছে না মাহবুব। রমলা বললেন, ও তো সেই কবেই বেরিয়ে গেছে জমিদার বাড়ি যাবে বলে। বাইরের চেঁচামেচিতে ঘর থেকে বেরিয়ে এলো তিলোত্তমা। বাইজিদকে দেখেই তার আত্মা উড়ে গেল। আজ কোনো অঘটন ঘটবেই। স্বামীকে তলোয়ারের জিম্মায় দেখে একছুটে গিয়ে বাইজিদের সামনে হাতজোড় করে বসে পড়ল। ভাইজান, ভাইজান দোহাই আমার স্বামীকে মারবেন না। আপা সত্যিই চলে গেছে বাড়ি ছেড়ে। বিশ্বাস করুন। তখনই ভিতর থেকে শোনা গেল এক মিষ্টি রিনরিনে কণ্ঠ, যা বজ্রধ্বনির মতো আঘাত করল জনসম্মুখে। মিথ্যে কথা, ভাবি কোথাও যায়নি। তার কণ্ঠ অনুসরণ করে তাকাতেই বাইজিদের চোখে পড়ল কালো নিকাবে ঢাকা এক জোড়া তেজি চোখ। দরজা পার করে বের হতেই আরেকটা তলোয়ার ঠেকল তার গলায়। কিন্তু সে অনড়, চমকেও উঠল না, এমনকি ভয়ও পেল না। বাইজিদের দৃষ্টি স্থির হলো সেই মায়াবী আখি যুগলে। চোখের তেজি আগুন তার দমে আসতে লাগল। তলোয়ারের হাতল খানিকটা আলগা হলো তার মুষ্টি থেকে। ওই চোখ টেনে নিল তার সমস্ত ক্রোধ। ভারী গলায় বলল, আমি এই বাড়ির মেয়ে। আপনার বোনকে ওই ঘরে আটকে রেখেছে আমার ভাই, ফুপু আর মা মিলে। সঙ্গে সঙ্গে কয়েকজন রক্ষী ছুটে গিয়ে তালা ভাঙল কক্ষটার। চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে জমিদার কন্যা। রক্ষীরা তাকে মুক্ত করে বাইরে আনল। তাকানোর অবস্থান নেই প্রভার। বোনের দিকে তাকিয়ে চোখ জোড়া শিথিল হয়ে আসে বাইজিদের। কি হাল হয়েছে মেয়েটার! শরীরের বিভিন্ন জায়গায় নীলচে হয়ে আছে রক্ত জমে। ঠোঁটের কোনায় রক্ত শুকিয়ে গেছে। সারা শরীরে ধুলো ময়লায় জর্জরিত। তলোয়ার ছেড়ে দিয়ে বোনকে ঝাপটে ধরল বাইজিদ। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেন এতদিন এলো না বোনের কাছে? গলা রোধ করে কথা বের হচ্ছে না তার। রত্ন, আমার রত্ন। প্রভার গলা দিয়ে কথা বের হয় না। একজন লোহার বর্মে আবৃত সৈন্য এসে বলল, এভাবে ওনাকে রাখা যাবে না ছোট সাহেব। দ্রুত প্রাসাদে নিয়ে বৈদ্য ডাকতে হবে। বাইজিদের চোয়াল আবার শক্ত হল। খাস কর্মচারী রক্ষীদের প্রধান মাহাদিকে বলল রত্নপ্রভাকে ঘোড়ার গাড়িতে তুলতে। তারা শীঘ্রই রওনা হবে। মাহাদ প্রভাকে নিয়ে যেতেই বাইজিদ প্রথমে তলোয়ার তাক করল শামসুর হাওলাদার এর গলায়। সবাই কেঁদে উঠল। মেহের এক ছুটে এসে বাইজিদের পায়ের কাছে হাত জড়ো করে বসে পড়ল। আল্লাহর দোহাই লাগে জমিদার সাহেব, আমার আব্বুকে মারবেন না। আমার আব্বু এসবের সাথে নেই।
আব্বু তো সবসময় ভাবিকে বাঁচাতে চেয়েছে। মেহেরুন্নেসার জলে টইটম্বুর চোখ জোড়ায় বাইজিদ আবার থমকে গেল। অশ্রু ভরা দুচোখে আকুতি, হাত দুটো জড়ো করে বসে আছে বাইজিদের সামনে। বাইজিদ বড় করে শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। নারী জাতি ছলনাময়ী, মায়াবতী, এর চোখের দিকে তাকালে সে বারবার ক্রোধ হারাবে। আচমকা তলোয়ার গুজলো কোমরে রাখা তরবারি কষে গমগমে গলায় বলল, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। কাউকে মারব না, তবে এই মেয়েটিকে আমার সঙ্গে নিয়ে যাব। মেহের এর দিকে আঙুল তাক করে বলল, যতটা যন্ত্রণা আমার বোনকে দিয়েছিস তোরা, সবটা আমি একে ফেরত দিব। শামসুর হাওলাদার চুম্বকের মতো এসে বাইজিদের পা জড়িয়ে ধরল। এত বড় সর্বনাশ করবেন না বাবা। আমার মেয়েটা নির্দোষ। তাহলে সবার একসাথে গর্দান যাক। কয়েকজন রক্ষী মেহেরুন্নেসার কাছে এগিয়ে গেলে মেহেরুন্নেসা বাইজিদকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, আমি যাচ্ছি নিজে থেকে, ওনাদের বলুন আমায় স্পর্শ না করতে। প্রথমেই বলি, আমার গল্প চুরি করে নিজের পেইজে আপলোড দিয়ে চোরের পরিচয় দিবেন না। কিছু পেইজ আছে যারা এমন করে চলেছে। বেলা ঠিক দুপুর, সূর্য মাথার ওপর স্থির, আলো এত তীক্ষ্ণ যে মাটির ওপর ছায়াও যেন ধারালো হয়ে আছে। শাহাবাদের পথ ধুলোয় ঝাপসা, গরম হাওয়ায় তালপাতা কাঁপছে ধীর, ভারী শব্দে। সামনে এগিয়ে চলেছে কয়েকজন সশস্ত্র রক্ষী। তাদের পেছনে শ্বেত অশ্ব সিমুর্গ। অশ্বের পিঠে স্থির হয়ে বসে আছে বাইজিদ শাহ। মুখ গম্ভীর, দৃষ্টি সোজা সামনে। চোয়াল শক্ত, যেন ভেতরে জমে থাকা রাগ দাঁতে দাঁত চেপে আটকে রেখেছে। তার পেছনে আরেক অশ্বের গাড়িতে বসানো হয়েছে এক আবৃত অবয়ব। মেহেরুন্নেসা, তার মুখ সম্পূর্ণ নিকাবে ঢাকা। ভ্রমণে আরও বেশি পর্দা নিশ্চিত করে তার ওপর দিয়েও আরেকটা চাদরে ঘোমটা দিয়ে রেখেছে। সাদা হালকা নীল ওড়না, তার ওপর সূক্ষ্ম নকশা। রোদে কাপড়ের প্রান্ত একটু স্বচ্ছ হয়ে উঠলেও ভেতরের মুখ অস্পষ্ট। বাইজিদ একবারও ঘুরে তাকায়নি। ইচ্ছে করেই নয়, মুখ দেখলে সিদ্ধান্ত দুর্বল হয়ে যেতে পারে। মেহেরুন্নেসা মাথা নিচু করে আছে। কোনো চিৎকার নেই, কোনো ভাঙচুর নেই। শুধু নীরবতা। সেই নীরবতা এখনো বাতাসে ঝুলে আছে। পথে গ্রামের মানুষ থেমে তাকায়। কারো চোখে কৌতূহল, কারো চোখে ভীতি। জমিদার পুত্র দুপুরবেলায় এমন অশ্ব বহর নিয়ে ফিরছে এ দৃশ্য শাহাবাদ আগে দেখেনি। বাইজিদের বুকের ভেতর রাগের আগুন জ্বলছে, রত্নপ্রভার অত্যাচারের চিহ্ন তার মাথা গরম করে রেখেছে। কিন্তু সেই আগুনের মাঝেই অদ্ভুত এক অস্থিরতা। আচ্ছা মেয়েটি এত চুপ কেন? কেন একবারও বলে না, আমায় ছেড়ে দিন? সিমুর্গের গতি কিছুটা কমতেই ঘোড়ার গাড়ি আর বাইজিদ পাশাপাশি হলো। হাওয়া বইতেই ওড়নার প্রান্ত উড়ে গিয়ে তার হাতের পিঠ ছুঁয়ে যায়। বাইজিদ অনিচ্ছায় অনুভব করে সেই হালকা স্পর্শ। যেন রোদ্দুরের ভেতরেও ঠান্ডা স্রোত। সে তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়। নিজের ওপর বিরক্ত হয়। লাগাম টেনে ঘোড়া আরও দ্রুত ছোটায়। শাহাবাদ প্রাসাদ দেখা যায় দূরে। বিশাল ফটক, প্রহরীদের দাঁড়িয়ে থাকা ছায়া। দুপুরের এত রোদও যেন গিলে নিচ্ছে প্রাসাদটা। ভিতরে শুধুই অন্ধকার। ফটক খুলতেই ভারী শব্দ ওঠে। অন্দরমহলের দাসীরা দূর থেকে তাকিয়ে থাকে। কানে কানে ফিসফাস। বাইজিদ প্রথমে অশ্ব থেকে নামে। তার ছায়া পড়ে পাথরের সিঁড়িতে। ভিতরে ঢুকতে গিয়েও আবার থামে। প্রভাকে কয়েকজন নারী দাসীরা ধরে নামায়। মেহেরুন্নেসাও সাহায্য করে। সিঁড়ি উঠার সময় মেহেরুন্নেসা একটু টলে যায়। এত রোদে এসে বোধহয় মাথাটা ঘুরছে। রক্ষীরা এগিয়ে আসতে চাইলেও বাইজিদ ইশারায় থামায়। সে জোরটা নিয়ে নিজেই তার কনুই ধরে স্থির করে দেয়। স্পর্শটা ছিল মাত্র এক মুহূর্তের। তবু বুকের ভেতর কেমন যেন টান লাগে। এখনো যার মুখটাও দেখেনি। ঘোমটা এত নিচু যে চোখও বোঝা যায় না। বাইজিদ বোঝার চেষ্টাও করে না। শুধু অনুভব করে মেয়েটির নিঃশ্বাস দ্রুত, কিন্তু কান্না নেই। এই নীরব শ্বাসটাই তাকে অস্বস্তিতে ফেলে। প্রাসাদের ভেতরে নিয়ে যাওয়া হয় তাকে। দাসীরা মাথা নিচু করে পথ ছাড়ে। চারদিকে চাপা উত্তেজনা। বাইজিদ সিঁড়ির পাদদেশে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। সূর্যের আলো পেছনে থেকে এসে তার সবুজাব চোখে তীব্র ঝিলিক ফেলে। বাইজিদ মনকে স্থির করে এই সিদ্ধান্ত কেবল তার প্রতিশোধের অংশ। তবু বুকের ভেতর যে অকারণ ঝড় উঠেছে, তার ব্যাখ্যা সে নিজেও দিতে পারে না। মুখ না দেখেই, চোখে চোখ না মিলিয়েই, এক আবৃত মুখ তার স্থির পৃথিবীতে অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে দিয়েছে। দুজন বয়স্ক মহিলা বৈদ্য রত্নপ্রভাকে ঘরে নিয়ে গেল। মেহেরুন্নেসাও গেল সাথে। প্রাসাদে তখন হইচই পড়ে গেছে এক প্রকার। বাকের শাহ মেয়ের খবর পেয়ে দৌড়ে ছুটে এলেন নিজ কক্ষ থেকে। বাইজিদ একবারও ওনাকে জানায়নি কোথায় যাচ্ছে। বৈদ্যরা এখন কাউকে যেতে নিষেধ করেছেন। মারজান বেগম রত্নপ্রভাকে দেখে নিজের মেয়ের অবস্থা কি হবে সেটা ভেবে কেঁদে অস্থির হচ্ছে।
সিমরান ধীর পায়ে এগিয়ে এলো বাইজিদের কাছে। নরম গলায় বলল, আপা ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। বাইজিদ কোনো প্রত্যুত্তর করল না। সিমরান ফের বলল, গোসল করে পরিষ্কার হয়ে নিন। সকাল থেকে অভুক্ত আপনি, কিচ্ছু মুখে দেননি। আমি খাবার আপনার কক্ষেই পাঠাচ্ছি। বাইজিদ তাও কোনো জবাব দিল না। বড় বড় পা ফেলে চলে গেল নিজের ঘরে। সিমরান মুচকি হেসে বাইজিদের জন্য খাবার তৈরি করতে গেল। বাকের শাহ মেয়ের কাছে বসেছেন। এতকালের মান অভিমান সব মূর্ছা গেছে মেয়েকে এমন বিধ্বস্ত দেখে। মারজান আর সুনেহেরাও প্রভার কাছে বসে আছে। মারজান অনবরত কেঁদেই চলেছে। সুনেহেরার ভিতরটা দাউ দাউ করে জ্বলছে, মনে হচ্ছে প্রভার স্বামীর গোটা পরিবার তার গর্দান নিলে শান্তি হতো। সিমরান ট্রেতে কয়েক পদের খাবার সাজিয়েছে বাইজিদের জন্য। তখনই কয়েকজন পরিচ্ছন্ন করা দাসীদের থেকে শুনল, আমি তো চিনলাম না, মনে হয় জমিদার বেটির শ্বশুর বাড়ির কেউ হবে। আরে কি কস, ওই বাড়ির কাউরে না শাহজাদা বাঁচাই রাখছে হো হহ, আর তারে মহলে লইয়া আইতো কস। সিমরান ওদের জিজ্ঞেস করল, কার কথা বলছো তোমরা? ওরা একে অপরের দিক মুখচাওয়াচাওয়ি করে বলল, জি আপা, জমিদার পুত্র আর তার বোনের সাথে অন্য একজন নারীও এসেছে প্রাসাদে। তাকে ঠিক চিনি না, সর্বাঙ্গ এমন ভাবে ঢাকা যেন বেঝারি উপায় নেই সে কমবয়সী না বৃদ্ধা। সিমরানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। গোসল শেষে বাইজিদ যখন নিজের কক্ষের দরজা খুলে বের হলো, তখনও তার চুলের ডগা থেকে টপটপ করে জল ঝরছে। ভেজা চুলগুলো কপালের ওপর হালকা নুয়ে পড়েছে, যেন বৃষ্টি ভেজা শালিকের ডানা। সাদা পাতলা পাঞ্জাবিটা তার প্রশস্ত বুক আর বলিষ্ঠ কাঁধে এমনভাবে লেপ্টে আছে, মনে হচ্ছে কাপড়টাও তার দেহ রেখার কাছে হার মানতে বাধ্য। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। প্রতিটি ধাপে তার উপস্থিতি যেন প্রাসাদের নিস্তব্ধতাকে আরও গম্ভীর করে তুলছে। সূর্যের আলো জানালা পেরিয়ে এসে তার ভেজা চুলে আটকে আছে, জলকণাগুলো হালকা ঝিলমিল করছে। তীক্ষ্ণ চোয়াল, সোজা নাক, আর সেই সবুজাভ গভীর চোখ, যেন কারো দিকে তাকালেই ভেতরটা পড়ে ফেলতে পারে। বৈঠকখানার খাবার টেবিলের পাশে দাঁড়িয়েছিল সিমরান। প্রথমে সে কেবল পায়ের শব্দ শুনেছিল। তারপর চোখ তুলে তাকাতেই তার বুকের ভেতর কেমন এক অদ্ভুত ঢেউ উঠল। এই মানুষটা কি সত্যিই মানুষ, নাকি কোনো কাব্যের নায়ক? বাইজিদের ভেজা চুল থেকে ঝরে পড়া এক ফোঁটা জল গড়িয়ে তার গলার কাছে নেমে এল। কণ্ঠনালীর উঁচু অংশের উঠা নামা দেখে সিমরান মৃদু ঢোক গিলল। রক্তিম ঠোঁট জোড়াও ভেজা লাগছে। সিমরানের গাল হঠাৎই রাঙা হয়ে উঠল। সে তড়িঘড়ি চোখ নামিয়ে নিল, অথচ নির্লজ্জ মন মানল না, আবারও চোরা দৃষ্টিতে তাকালো। বাইজিদ যত এগিয়ে আসছে, সিমরান যেন স্থির রাখতে পারছে না নিজেকে। বাইজিদকে আসতে দেখে পরিচ্ছন্ন করতে থাকা দাসীরা দ্রুত স্থান ত্যাগ করল। বাইজিদ রাজকীয় চেয়ারটা টেনে বসতে বসতে বলল, কিছু বলবেন? সিমরানের কণ্ঠ শুকিয়ে এলো, মাথা নত করে ফেলল। বাইজিদ বোধহয় তার বেহাত দৃষ্টি ধরে ফেলেছে। কি লজ্জার ব্যাপার! কিন্তু ভ্রু গুটিয়ে সিমরান মনে মনে বলতে লাগল, বাহ রে, নিজে আকর্ষণীয় হয়ে ঘুরে বেড়াবেন, আর আমার বেহা চোখ নজর দিলেই দোষ? গলা খাকারি দিয়ে বলল, না কিছু না। কোনটা আগে দিব? বাইজিদ থালা উল্টে হাত ধুয়ে নিল। নিজেই খাবার বেড়ে নিল থালায়। সিমরান জোর করেই এটা ওটা পাতে তুলে দিচ্ছে। বাইজিদ খাবারের থালায় দৃষ্টি রেখেই বলল, আমি নিয়ে নিব কিছু লাগলে। আপনার কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না। সিমরান তবুও দাঁড়িয়ে রইল। দিনে 2 থেকে একবার এই মহান পুরুষের দেখা পায় সে। তাতে মন ভরে না। চাতকের ন্যায় সারাদিন চেয়ে থাকে অন্দরের প্রবেশ পথে। এখন খাবার দেওয়ার অজুহাতে হলেও তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার সুযোগ পাচ্ছে। এটা কোনোভাবেই হাতছাড়া করা যায় নাকি? বাইজিদ খাবার খাচ্ছে, আর সিমরান পাশে দাঁড়িয়ে বাইজিদকে চোখ দিয়ে গিলছে। বুকের ভেতর তখনও কাঁপন লেগে আছে। যেন ভেজা চুলে সাদা পোশাকে নেমে আসা সেই দৃশ্য তার হৃদয়ের কোথাও স্থায়ী হয়ে গেল। বাইজিদ খাবার খেতে পারল না। কয়েকবার মুখে দিয়েই হাত ধুয়ে নিল। সিমরান পাশে থাকা নরম ছোট তোয়ালেটা আলগোছে টেনে নিয়ে টেবিলের তলায় ছুঁড়ে দিল। বাইজিদ হাত ধুয়েই দেখল তোয়ালেটা নেই পাশে। উঠে দাঁড়াতেই সিমরান নিজের ওড়নার এক প্রান্ত এগিয়ে দিল বাইজিদের দিকে। এটাই হাত মুছে নিন। কোনো পরনারীর আঁচল ধরতেই বাইজিদের অস্বস্তি হচ্ছিল। কিন্তু সিমরান হয়ে উঠল আরেকটু নির্লজ্জ। বাইজিদের ভেজা হাতে গুজে দিল নিজের আঁচলখানা। উপায় না পেয়ে বাইজিদ অল্প মুছেই দ্রুত ছেড়ে দিল আঁচল। বৈঠকখানার ভারী ঝাড়বাতির নিচে তখন এক অদ্ভুত নিস্তব্ধতায় মুড়ে গেল সিমরান। এটুকুতেই এত সুখ অনুভূত হচ্ছে। তখনই প্রভার ঘর থেকে বেরিয়ে এলেন বাকের শাহ। তার চেহারায় অস্বস্তির ছাপ স্পষ্ট। তার এক ধাপ পেছনে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, মাথা নিচু করে পিছু পিছু আসছিল মেয়েটি।
ওড়নায় সম্পূর্ণ আবৃত, এমনভাবে জড়ানো যে তার শরীরের কোনো অংশ আলাদা করে চোখে পড়ে না। মাথা নত, পা ফেলছে নিঃশব্দে, যেন নিজের উপস্থিতিকেও আড়াল করতে চাইছে। বৈঠকখানার মাঝখানে এসে বাকের শাহ থামলেন। তার দৃষ্টি গিয়ে থামল মেয়েটির ওপর, তারপর সরাসরি ছেলের দিকে তাকিয়ে বলল, বাইজিদ, এই মেয়েটাকে? বাইজিদ আর সিমরান দুজনেই তাকালো মেহেরুন্নেসার দিকে। অচেনা লোক সম্মুখে মেহেরের ইচ্ছা করছে মাটির সাথে মিশে যেতে। সুনেহেরা আর মারজানও এসে দাঁড়ালো সেখানে। বাইজিদ প্রথমে কোনো উত্তর দিল না। তার চোখ ধীরে গিয়ে স্থির হলো মেয়েটির ওপর। সেই নত মুখ, শব্দহীন দাঁড়িয়ে থাকা নারীটি যেন এক মুহূর্তের জন্য তাকে স্তব্ধ করে দিল। চারপাশের সব শব্দ যেন দূরে সরে গেল। সে যেন অল্পক্ষণের জন্য ঘরে ঢুকে গেল। বাকের শাহ আবার ডাকলেন, এবার কণ্ঠে তীক্ষ্ণতা। আমি তোমাকে বলছি, কে এই মেয়েটা? বাইজিদ ধীরে দৃষ্টি সরালো। তার সবুজাব গভীর চোখে এবার ঝড়ের রেখা। বাবার দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, ও সেই পরিবারের সদস্য, যে পরিবার আমার বোনকে মরণ যন্ত্রণা দিয়েছে। সবাই চকিতে তাকালো মেহের এর দিকে। বাইজিদ একটু থেমে গলা আরো ভারী করে বলল, ওকে ও সেই যন্ত্রণা ভোগ করতে এনেছি। কথাগুলো বৈঠকখানার দেয়ালে প্রতিধ্বনির মতো লাগল। মেহের মাথা আরো নিচু করল। তবু তার স্থির দাঁড়িয়ে থাকা যেন অন্য কিছু বলছে। বাইজিদের চোখ এক মুহূর্তের জন্য আবার তার দিকে ফিরল। তার দৃষ্টি কঠিন থাকার কথা, কিন্তু কোথাও যেন এক অদ্ভুত দ্বিধা লুকিয়ে রইল। কিন্তু তার চোখ নিজেই তাকে প্রশ্ন করছে, এই নীরব অবয়ব কি সত্যিই অপরাধের ভার বইছে? সিমরান একদৃষ্টে দেখছে মেহেরকে। আগাগোড়া পরখ করল মেয়েটিকে। নত মাথা, স্থিরতা, কোনো প্রতিবাদের শব্দ নেই, তবু আত্মসম্মানের এক অদৃশ্য রেখা স্পষ্ট। বয়স কিংবা গায়ের রং কিচ্ছু বুঝবার উপায় নেই। এমন মানুষদের জায়গা এই প্রাসাদে হতে পারে না। বাকের শাহ দেওয়ালে ঝুলানো তরবারি কোষ থেকে একখানা তলোয়ার ছুটিয়ে এনে ক্ষিপ্র গতিতে মেহেরুন্নেসার দিকে বাড়ালো। ওকে এখনো তুমি বাঁচিয়ে রেখেছ? সে এক পা এগোতেই বাইজিদ দ্রুত সামনে এসে দাঁড়ালো। তার উপস্থিতিই দেয়াল হয়ে গেল মেয়েটির সামনে। আর এক পাও নয়, সাবধান আব্বাজান। কণ্ঠ নিচু, কিন্তু ভেতরে অস্বীকারহীন কর্তৃত্ব। ও এখানে আমার সিদ্ধান্তে এসেছে। আমার অনুমতি ছাড়া ওর দিকে কেউ হাত বাড়াবে না। বাকের শাস্তির চোখে সব দেখলেন। তার মুখে চিন্তার ছায়া। বৈঠকখানার বাতাস ভারী হয়ে উঠল। প্রতিশোধের ঘোষণার আড়ালে এক অদৃশ্য টানো যেন জন্ম নিচ্ছে। বাকের শাহ থামল। বাইজিদ কয়েকজন দাসীকে ডেকে বলল, ওকে অন্দরের শেষ প্রান্তের ঘরটায় রাখার ব্যবস্থা করো। কোণে রক্ষী যেন আজ থেকে সেদিকে পা না বাড়ায়। আর কিছু কাপড় জামা ব্যবস্থা করে দাও ওর ঘরে। দাসীদের সাথে মেহেরুন্নেসা বাইজিদের পাশ কাটিয়ে নিঃশব্দে হেঁটে যায়। এখন এদের কথা শুনতেই হবে। প্রভার জ্ঞান ফিরলেই প্রভা এদের বোঝাতে পারবে মেহের নির্দোষ। তার আগ পর্যন্ত কিছুই করার নেই মেহেরুন্নেসার। সিমরান একটু সন্দিহান দৃষ্টিতে তাকালো বাইজিদের দিকে। মেহেরুন্নেসার ঘরটা এত সুরক্ষিত আর ভিতরে রাখার কারণ কি? মেহেরুন্নেসাকে নিয়ে যাওয়ার পর সবাই যে যার ঘরে চলে গেল। বাকের শাহ অত মাথা ঘামালেন না। ছেলের ওপর তার সম্পূর্ণ ভরসা আছে। সবাই স্থান ত্যাগ করলে বাইজিদও যেতে নিল। সিমরান ডাকল, শুনছেন? বাউজিদ থামল, তবে তাকালো না। সিমরান একটু এগিয়ে গিয়ে বলল, সে একা একা কি করবে বুঝবে না। আমি গিয়ে ঘরে সব গুছিয়ে দিয়ে আসব। সিমরানের মূল উদ্দেশ্য হলো মেহেরকে দেখা। বাইরে মুখ না খুললেও ঘরে কোনো নারীর সামনে নিশ্চয়ই না করবে না। কিন্তু বাইজিদ স্পষ্ট করে বলল, তাকে এখানে কোনো আতিথেয়তা দেখাতে আনা হয়নি। একা একা যা পারে তাই করবে। পুরুষ তো দূর, কোনো নারীও যেন ওই কক্ষের দিকে এক পাও না বাড়ায়। বাইজিদের কথায় আকাশ থেকে পড়ল সিমরান। ঘরবন্দি করে রাখা আবার কেমন প্রতিশোধ। বাইজিদ চলে গেল, সিমরান পড়ে গেল ভাবনায়। বাইজিদ নিজের ঘরে যেতেই একজন রক্ষী এলো ছুটে। সাহেব, বাণিজ্যিক জাহাজ এসে ভিড়েছে নদীর পাড়ে। বাইজিদ ফের সেই চারকোনা বড় কাপড়টা দিয়ে মুখ মাথা মুড়িয়ে নিল। উন্মুক্ত শুধু তার সবুজাব চোখ জোড়া। ব্রিটিশদের থেকে আনা কিছু অত্যাধুনিক কামান সাথে অশ্ববহর নিয়ে যাবে নদীর পাড়ে। প্রাসাদটি পাহাড়ের গা ঘেঁষে নির্মিত। দক্ষিণ পাশেই নদী। বিভিন্ন রাজ্যের সাথে তারা ব্যবসা করে থাকে। সেখানকারই এক বাণিজ্য জাহাজ আসছে। বাইজিদ মহল ছেড়ে বের হতেই এক সৈনিক ঘোড়ায় চেপে এসে ধপাস করে পড়ে গেল প্রাসাদের ভিতরে এসেই। বুকে তীর বিদ্ধ। পড়ে গিয়েই কাতরাতে লাগল। ছোট জমিদার, যাবেন না। ওরা ওরা আর কিছু বলার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে। বাইজিদের পান্নার ন্যায় চোখ জোড়া জ্বলে উঠল। সৈনিকদের সে বড় ভালোবাসে। প্রাসাদের প্রত্যেকটা সৈনিককে সে পরিবার মনে করে।
দৌড়ে দিয়ে মৃত রক্ষীর পাশে হাঁটু মুড়ে বসে। তাহান, এই তাহান, তাহান কথা বলো, শুনছ, তাহান শুন। বাইজিদ বুঝতে পারল সে আর শুনবে। অদূরে সেই জাহাজের শব্দ শোনা যায়। কয়েকজন ছুঁয়ে গিয়ে আবার ফিরে আসে। সাহেব, জাহাজটি ফিরে যাচ্ছে। সময় বিকাল গড়াচ্ছে। সামনেই সন্ধ্যা। সেই অন্ধকার সময় ঘনিয়ে আসছে। ফিরতে পারবে না তারা সময় মতো। না হলে তাদের জলপথে যে সৈনিক আছে জাহাজটা জব্দ করা যেত। বাইজিদ হাত মুঠো করে চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। আর কতকাল এই রক্তপিপাসুরা তাদের দুর্বলতা হবে? কবে এই কালো অধ্যায় থেকে শাহাবাদ মুক্তি পাবে? দীর্ঘশ্বাস ছেড়ে জোরে করে ডাকল, মাহাদি, মাহাদি, ওর দাফনের ব্যবস্থা করো। দ্রুত ছুটে আসলো লোহার বর্মে আবৃত এক সৈনিক। রক্ষীদের প্রধান, বাইজিদের সবচেয়ে বিশ্বস্ত লোক। মাহাদি আসলে বাইজিদ ভিতরে চলে গেল। সব কেমন পাগল পাগল লাগছে। যেখানে জমিদারদের কাছে চাকর বাকরদের মৃত্যু অতি সাধারণ বিষয়, সেখানে কোনো সৈনিকের মৃত্যু হলে সবচেয়ে বেশি আধার নেমে আসে জমিদার পুত্রের ওই সুদর্শন মুখ হানায়। নিজ কক্ষে গিয়ে গিয়ে পালঙ্কের ওপর ধপাস করে শুয়ে পড়ল বাইজিদ। সন্ধ্যা হয়ে আসছে। বিকট শব্দে ভারী লোহার দরজাগুলো বন্ধ করা হচ্ছে নিচে। প্রবেশদ্বারের পর থেকে দেওয়ালের সারি সারি মশালগুলোও নিভিয়ে দেওয়া হলো। বাইজিদ চোখ বন্ধ করে শুয়ে আছে পালঙ্কে। দরজার সামনক ঝনাত করে কিছু পড়ার শব্দ হলো। বাইজিদ ধরফরিয়ে উঠে বসল। কোনো বহিরাগত কি অন্দরে প্রবেশ করেছে? তলোয়ার টানিয়ে সতর্ক হয়ে দরজার সামনে গেল বাইজিদ। হাতে একটা ছোট মশাল। ঘর থেকে বের হতেই দেখা গেল কারো অবয়ব ভিতরের দিকে যাচ্ছে। বাইজিদও তার পিছু নিল। অবয়বটা সেদিকেই যাচ্ছে, যে ঘরে মেহেরুন্নেসা আছে। ঘরের সামনে তলোয়ার বাড়িয়ে এগিয়ে যেতেই চিৎকার শুনল এক নারী কণ্ঠের। তলোয়ার ফেলে তৎক্ষণাৎ গিয়ে চেপে ধরল তার মুখ। আরেক হাতে মশাল নিয়ে ঘরের সামনে টেনে আনল তাকে। মশালের হলুদ আলোয় তার ডাগর ডাগর চোখ জোড়া মুক্তোর মতো চকচক করছে। মেহের আতঙ্কিত হয়ে তাকালো বাইজিদের দিকে। সবুজাব চোখ জোড়া এক দৃষ্টিতে দেখছে তাকে। কি এক অদ্ভুত মুগ্ধতা দুই চোখে। মেহের হাঁসফাঁস করে উঠল। বাইজিদ দ্রুত মেহেরুন্নেসার মুখ ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। এই রাত বিরেতে একা একা বেরিয়েছেন কোন সাহসে? তাও আবার এই অচেনা প্রাসাদে।